যেমন একদিন ক্লাসের মধ্যে, আচ্ছা, মাত্র রেকর্ডিং দিয়েছেন। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি বিদ্যাবাড়ি অনলাইন ক্লাসরুম থেকে। সাথে আছে আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম সজল, সিনিয়র লেকচার ইংলিশ ডিপার্টমেন্ট, বিদ্যাবাড়ি। এবং এটা বলার কারণ হচ্ছে আমরা যখন রেকর্ডিংটা স্টার্ট করি, মানে তখন যেন যারা পরবর্তীতে রেকর্ডিং ক্লাসটা মানে রেকর্ডেড ক্লাসটা দেখেন তারা যেন ধোঁয়াশার মধ্যে না পড়েন যে ক্লাস কি এখনই শুরু হয়েছে নাকি আগে শুরু হয়েছিল, মানে আমরা কি মিস করে গেলাম কিনা। সেই জন্য আপনাদের সাথে কথা বলার পরেও আরেকবার স্বাগতম জানাতে হয় যারা রেকর্ডেড ক্লাসটা দেখেন তাদের জন্য, ঠিক আছে? নয়তো হঠাৎ করে আপনি যদি রেকর্ডেড দেখেন, আপনি চিন্তা করবেন যে স্যার মাঝখান থেকে নিশ্চয়ই শুরু করেছে, আগে মনে হয় অনেক কিছু বাকি রয়ে গিয়েছে। সেই জন্য আমরা পুরোটা আবার শুরু করলাম। তাহলে যে কথাটা বলছিলাম, আপনাদের সাথে কি 30 তারিখ দেয়া মেঘনা এক্সট্রা কেয়ার ব্যাচে, আচ্ছা যাই হোক, এটা আসলে আমরা জানি না স্যার, টিচাররা আসলে জানে না যে রুটিনটা আসলে কিভাবে কি হয়ে থাকে। তো সবাই ভালো আছেন? আপনাদের সাথে মনে হয় অনেকদিন পরে দেখা হচ্ছে, তাই না? আমি আপনাদের সবাইকে আনমিউট করে দিচ্ছি। আপনারা সবাই একসেপ্ট করে তারপরে কথা বলতে পারেন, কিন্তু সেটা 1 মিনিটের জন্য। সবাইকে আনমিউট করে দেওয়া হয়েছে, জাস্ট রিকোয়েস্ট একসেপ্ট করে তারপরে কথা বলতে পারেন, ঠিক আছে? রশিদ আসসালামু সাহেব, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন? জি আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। পড়ালেখা কেমন চলছে আপনাদের? আলহামদুলিল্লাহ ভালো চলছে, অনেকদিন পর থেকে দেখে ভালো লাগছে। ভেরি গুড। আমিও আপনাদের সাথে অনেকদিন পরেই মনে হয় আসলাম, আমারও ভালো লাগছে, অনেকদিন আমার স্টুডেন্টদের সাথে দেখা হয় না। তো সেই হিসেবে আপনাদেরকে দেখেও বেশ ভালো লাগছে আমার। আর আপনারা কয়েকজনকে দেখতে পাচ্ছি, বাকি সবাই কোথায়? মাত্র স্যার চার পাঁচজন আসসালামু না, চার আলাইকুম। পাঁচজন না, তার থেকে একটু বেশি। ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন স্যার? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি স্যার। আপনাদের মানে দোয়ায় আল্লাহ সবকিছু ঠিকঠাক রেখেছে। আপনারা সব ঠিকঠাক থাকলেই চলবে, যদি পড়ালেখা ঠিকঠাক মতো করেন ইনশাল্লাহ পরবর্তীতে আপনারা ইনশাল্লাহ আমার থেকে ভালো থাকবেন, ঠিক আছে? ইনশাআল্লাহ স্যার, দোয়া করেন স্যার। অবশ্যই অবশ্যই অবশ্যই। শাহনাজ আক্তার, আমি আপনাদের সবাইকে আনমিউট করে দিয়েছি, আপনাদের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে হবে। থ্যাংক ইউ আরজিনা জামান, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু ওকে, আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন? স্যার ভালো আছি আলহামদুলিল্লাহ। স্যার আপনি কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। পড়ালেখা স্যার ভালো চলছে তো আপনাদের? আপনার ক্লাস তো বুকে অনেক দেখি কিন্তু কথা বলতে পারি না স্যার। এই যে আজকে কথা হয়ে গেল, তাই তো? আজকে কথা স্যার হয়ে গেল। স্যার জি বলুন। এই সিনোনিম অ্যান্টোনিমে আমার বেশি সমস্যা স্যার। আচ্ছা এই জন্য সমস্যা নেই, আজকে 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 আপনাদেরকে টেকনিক দেখিয়ে দিব আশা করছি। আজকের ক্লাসটা খুবই, মানে আপনারা এই পর্যন্ত যা ক্লাস করেছেন আমি জানি না কতটুকু আপনাদেরকে মানে স্যার ক্লাসের অনেক মধ্যে, অনেক বেনিফিশিয়াল ক্লাসগুলি স্যার। হ্যাঁ আমি জানি না কতটুকু আপনাদেরকে এনজয় করাতে পেরেছি, যদিও আপনারা সবসময় বলেন যে স্যার বুঝতে পেরেছি, ভালো লাগছে, এই জাতীয় কথাগুলো বলেন। সেক্ষেত্রে জি আজকের স্যার। ক্লাসটা সব থেকে মজা হবে আপনাদের জন্য, কারণ জি সিনোনিম স্যার জি অ্যান্টোনিমের স্যার। যে টপিকটা আছে এটা মোটামুটি একটা বোরিং টপিক, হ্যাঁ। সিনোনিম জি অ্যান্টোনিম স্যার মুখস্থ অনেক করার, বোরিং লাগে স্যার। মুখস্থ বিদ্যা। এবং আজকের ক্লাসের যে অনেক 2 ঘন্টায়, আজকের ক্লাসের 2 ঘন্টায় আমি আপনাদেরকে যে শব্দগুলো শেখাবো, আপনি ক্লাস শেষে একটা শব্দ দেখবেন ভুলবেন না, সবগুলো শব্দ আপনার ক্লাসের মধ্যেই মনে থেকে যাবে, ঠিক আছে? সবগুলো শব্দ আপনার ক্লাসের মধ্যে, এটা আমার খুব ইন্টারেস্টিং একটা স্যার। ইনশাল্লাহ ইনশাল্লাহ আজকের মানে আজকে আমি ক্লাসের মধ্যে যে শব্দগুলো শেখাবো সেই শব্দগুলো সবগুলো আপনার ইনশাল্লাহ আয়ত্তে চলে আসবে, ঠিক আছে? এবং এটা জি স্যার। আমি কিন্তু মুখস্থ করাবো না। সচরাচর আমি সিনোনিম অ্যান্টোনিম, যে মানে আপনার প্রাইমারি যে মানে প্রথম ধাপের পরীক্ষা হলো, সেই জায়গায় সিনোনিম অ্যান্টোনিম কিন্তু আমার সাজেশন থেকে, আমি আপনাদেরকে যে সাজেশনটা দিব সেখান থেকে কমন পড়ে গিয়েছিল ফরচুনেটলি। আমি বলবো না যে সব সময় কমন পড়ে যাবে, বাট আমি এমন ভাবে পড়ানোর চেষ্টা করব বা এমন ভাবে পড়ানোর মানে এমন ভাবে লেকচারটা গোছাই যে ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ গুলো যেন আপনাদের সবার মানে আগে থাকে। সেক্ষেত্রে সিনোনিম অ্যান্টোনিম কমন পড়াটা কিন্তু খুব একটা সহজ না। হাজার হাজার লাখ লাখ শব্দ আছে, এর মধ্যে থেকে একটা শব্দ ওইটাই কমন পড়ে গিয়েছে, খুব একটা সহজ না। তো সেই জন্য আমি যে জিনিসগুলো ক্লাসে পড়াবো প্লাস সাজেশন দিব, এগুলো যেন একেবারে ঠোঁটের আগায় থাকে আপনার, ঠিক আছে? এগুলো যেন কোনো মিস না হয়। এরপরে অ্যাডিশনালি আপনি অনেক কিছু পড়তে পারেন, বাট এগুলো একেবারে মাস্ট, এগুলো যেন একটাও মিস না হয়, ঠিক আছে? যেগুলো তাহলে দিয়েছিলেন এগুলো তো অনেক। জি জি। আপনি যেগুলো দিয়েছিলেন এগুলো তো অনেক। কোনটা কোনটা স্যার? ক্লাস যখন করাইছেন না, যেগুলো দিয়েছিলেন ওগুলো তো অনেক দেওয়া হয়েছে। সিনোনিম অ্যান্টোনিম আপনাদের করিয়েছিলাম? স্যার ক্লাস করছেন না আজকে, আগে তো একটা স্যার, ক্লাস অন্য ব্যাচ তাহলে আমাদের ব্যাচে হয়নি। না না, সব স্যার আমাদের কাছে দিয়েছিলেন। স্যার তাহলে মেঘনা কি 5। আপনাদের আমি বুঝলাম না, তাহলে আজকে তো আমাকে বলা হলো সিনোনিম অ্যান্টোনিম স্পেলিং এই জাতীয় জিনিসগুলো। জি স্যার, আমাদের ক্লাস আজকে এটাই, ওটা অন্য আর ব্যাচ আমাদের হইতো। এক্সট্রা হয়নি তো। কোনটা হয়নি আপনাদের? আমাদের মেঘনা এক্সট্রা লাইভ ব্যাচ দিতে হয়নি এই ক্লাসটা। আচ্ছা কাদের হয়েছে সেটা বলেন, কাদের হয়েছে? স্যার মেঘনা স্যার 5 বেশি হয়েছে। হয়েছে। সিনোনিম অ্যান্টোনিম হয়ে গিয়েছে আপনাদের? জি স্যার।
না আমাদের হয় নাই স্যার, ম্যাগনা 3 তে হয় নাই। আচ্ছা, যাদের আমাদের হয়েছে লেকচার তারা তো 13 পর্যন্ত হয়েছে। যাদের হয়েছে তাদের তো আলহামদুলিল্লাহ, যাদের হয়নি তাদের সুবহানাল্লাহ। ঠিক আছে, আবার করেন, যেহেতু আমাকে বলা হয়েছে পুরোটা আবার করি, রিভিশন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে হয়ে থাকলে হয়ে গিয়েছে, আর যদি না হয়ে থাকে পুরোটা আবার আমরা করে ফেলি। ঠিক আছে, আর যদি কোনো লেকচার বাকি থাকে অবশ্যই আপনারা একটু জানিয়ে ফেলবেন। হ্যাঁ, কোনো লেকচার যদি বাকি থাকে সার্ভিসে জানিয়ে ফেলবেন, সেভাবে আমরা করার চেষ্টা করবো। ঠিক আছে, আর সিনোনিম অ্যান্টোনিমের কথা যদি আমরা বলি, সিনোনিম অ্যান্টোনিমের যে ব্যাপারটা আছে, এই জায়গার মধ্যে কে যেন বলছিলেন যে স্যার অনেকগুলো তো দিয়েছেন, অনেকগুলো আপনার মানে আমি বলবো যে আপনি প্রচন্ড পরিমাণে অলসের মতো একটা কথা বলেছেন। সিনোনিম অ্যান্টোনিম হচ্ছে হাজার হাজার লাখ লাখ, সেই জায়গার মধ্যে থেকে আমি যদি 100 দেই, আপনি যদি বলেন স্যার অনেকগুলো, তাহলে আপনাকে বলবো আমি একটা ধমক, এই ধমক দিয়ে আপনাকে চুপ করিয়ে রাখতে হবে, কারণ অনেক পড়তে হয় সিনোনিম অ্যান্টোনিম। সে জায়গায় 100টা যদি আপনার জন্য বেশি হয়ে যায়, তার মানে আপনি অলসতা করছেন। অলসতা করা যাবে না, 100টা তো অনেক কম, এর থেকে অনেক বেশি পড়ে মানুষ। মানে মানুষ 5,000 6,000 7,000 8,000-এর স্টক থাকে, মানুষ আবার ভুলেও যায় সিনোনিম অ্যান্টোনিম। সেক্ষেত্রে আমরা আজকের ক্লাসটা 3টা ভাগে ভাগ করবো। একটা হচ্ছে কারেক্ট স্পেলিং, যেখানে আমি কিছু সাজেশন দিয়ে দিব, সেটা স্ক্রিনশট নিয়ে ফেলবেন। আমরা কিছু সিনোনিম অ্যান্টোনিম পড়বো, বা কি বলো ভোকাবুলারি পড়বো, যেখান থেকে মোটামুটি আপনার কোয়েশ্চেন আসার সম্ভাবনা খুবই থাকে আর কি। প্রথম ধাপে পড়ে গিয়েছে, জানি না আপনাদের কাছে থাকতে পারে কিনা, আপনাদের কমন পড়বে কিনা। ভোকাবুলারি কমন ফালানো ইজ নট ইজি। তো আমি আপনাদের যেটা করব সেটা হচ্ছে কি, যে পড়ার একটা নতুন আঙ্গিক দেখাবো, ভোকাবুলারিটা মনে রাখার একটা নতুন আঙ্গিক দেখাবো, যে আঙ্গিকটা যদি আপনি দেখেন তাহলে আশা করছি আপনি নিজে নিজে টেকনিক বানিয়ে অনেক ভোকাবুলারি আপনি কাভার করে ফেলতে পারবেন। অনেক ভোকাবুলারি, মানে আপনার শুধু ভোকাবুলারি না, মুখস্থের যে পার্টটা আছে সেই পার্টটা আপনার জন্য ম্যাজিকের মতো কাজ করবে, এবং ক্লাসটা পুরোটাই হাসতে হাসতে আপনি এনজয় করবেন। কোন দিক দিয়ে যে ক্লাস পার হবে আপনি টের পাবেন না। সচরাচর ভোকাবুলারি ক্লাস কিন্তু অনেক বোরিং হয়, অনেক বোরিং হয়, কিন্তু ইন্টেনশনালি আমি এটাকে ইন্টারেস্টিং বানাবো, কারণ এই টপিকটা যদি ইন্টারেস্টিং না হয় আপনি মনে রাখতে পারবেন না কিছু। তো সেই জন্য চলুন আজকে ভোকাবুলারির, এবং আমার যে মেথডটা আছে সেই মেথড সম্পর্কে যদি আমি বলতে চাই, সেই মেথডটা হচ্ছে আপনি যা জানেন, মানে ভোকাবুলারিতে আমরা নতুন নতুন শব্দ শিখি না, নতুন নতুন শব্দ শিখি, সেক্ষেত্রে আপনার ভোকাবুলারিটা একটু টাফ মনে হতেই পারে, যে নতুন নতুন 1,000 শব্দ আপনি শিখলেন, মনে রাখাটা তো সহজ না। আমি যে মেথডটা আপনাদেরকে শেখাবো সেটা হচ্ছে কি, একটা নতুন শব্দ আপনি এমন ভাবে শিখবেন যেন আপনার মাথায় অলরেডি এমন কিছু আছে যেটার সাথে আপনি ওটাকে রিলেট করে ফেলবেন, বা ওটার সাথে একটা আপনি সম্পর্ক সৃষ্টি করে ফেলবেন। ওই মাথার মধ্যে একটা নলেজ, ফর এক্সাম্পল মনে করেন যে আমি যদি বলি যে আপনার ক্যালকুলেটর আবিষ্কার করেছে কে, ক্যালকুলেটর আবিষ্কার করেছে কে, সেটা হচ্ছে জন ভন লিবানিস। লিবানিস তিনি ক্যালকুলেটর আবিষ্কার করেছেন, এবং এটাকে আমি মনে রেখেছি কিভাবে জানেন, আমার একজন আত্মীয় আছেন, তার নাম হচ্ছে লিভা। তো সে যদিও অলস না, আমি মনে করেছি সে অলস, সে হিসাব করতে কষ্ট লাগে তার, সেজন্য সে একটা ক্যালকুলেটর আবিষ্কার করে ফেলেছেন। হোক আর না হোক আমার তো মনে থেকে গেল তার নামটা ধরে, আমি তো আর নতুন করে আমার পড়তে হলো না যে লিভা ক্যালকুলেটর আবিষ্কার করেছে, লিবানিস ক্যালকুলেটর আবিষ্কার করেছে। এটা হচ্ছে একটা টেকনিক, যে টেকনিকে আপনার মাথার মধ্যে ইতোমধ্যে যে নলেজ গুলো আছে সেই নলেজের সাথে আপনি রিলেট করে একটা ভোকাবুলারি বা একটা যে কোনো নতুন শব্দকে মনে রাখতে পারেন। এবং এই টেকনিকটা যদি আপনি ধরতে পারেন, ধরতে অবশ্যই পারবেন, যদি ধরতে পারেন আপনার মুখস্থ পার্টটা আপনার জন্য একেবারে হাসি খেলা হয়ে যাবে, মানে একেবারে হেসে খেলে আপনি মুখস্থ করতে পারবেন। ঠিক আছে, চলুন শুরু করি। সিনোনিম, সিনোনিম মানে কি, সমার্থক শব্দ। একটা ইংরেজি শব্দের সমার্থক শব্দ হিসেবে সিনোনিমটা ব্যবহৃত হয়। সেক্ষেত্রে একটা শব্দের সিনোনিম হচ্ছে কি সমার্থক শব্দ হিসেবে, এবং অ্যান্টোনিম হচ্ছে কি উল্টোটা, বিপরীত শব্দ হিসেবে, তাই তো। প্রথমেই যদি আমরা বলি সেটা কি, সিনোনিমের মধ্যে আমরা যদি দেখি বেশ কিছু আমরা অক্ষর নিয়ে কথা বলবো, এবং আমরা সিনোনিম নিয়ে 96টা অক্ষরের মতো কথা বলবো, অ্যান্টোনিম নিয়ে হয়তো বা 30-40টা অক্ষরের মতো কথা বলবো। এবং এই 130-40টা অক্ষর যদি আপনি, মানে 130-40টা শব্দ যদি আপনি পড়েন, এই 130-40টা শব্দ কিন্তু কি হলো হঠাৎ করে, একেবারেই কম। এই 130-40টা ওয়ার্ড কিন্তু একেবারেই কম। এগুলো খুব ভালো করে মুখস্থ করবেন, এরপরে হচ্ছে অ্যাডিশনালি আপনি প্রতিদিন চর্চা করতে থাকবেন, ইনশাআল্লাহ ভোকাবুলারিতে আপনি স্ট্রং হয়ে যাবেন। ঠিক আছে, প্রথমেই বলা হচ্ছে সিনোনিম অফ দ্য ওয়ার্ড অ্যাপেল। অ্যাপেল কথাটার অর্থ কি, অ্যাপেল অর্থ হচ্ছে আতঙ্কিত করা, এবং যেটাকে আপনি যদি বলেন এটা সিনোনিম হয়ে যায় কি ডিসমে, যেটাকেও বলা যায় কি বলে যে আতঙ্কিত হওয়া, তাই তো। এরপরে যদি আমরা বলি সেটা হচ্ছে কি অ্যাপাল, অ্যাপালের সিনোনিমটা হয়ে যাচ্ছে ডিসমে। সেক্ষেত্রে অ্যাপাল হচ্ছে কি আতঙ্কিত হওয়া বা
মর্মাহত হওয়া, ডিসমেয় হচ্ছে মর্মাহত হওয়া। মনে রাখবো কিভাবে, আসেন তো দেখি। অ্যাপাল কথাটার মধ্যে একটা জিনিস উচ্চারণ করতে গিয়ে কি কপাল কপাল শোনা যায় না? কপাল, অ্যাপাল, কপাল। এর জায়গায় পি দিয়ে দেন, এর জায়গায় কে দিয়ে দেন? কপাল। সেক্ষেত্রে কপাল। আমরা যখন বলি কপাল, এবং এই কথাটা কিন্তু সচরাচর মেয়েরা বেশি বলে থাকে, হ্যাঁ আমি মেয়ে হয়ে জন্মেছি বলে আমার কপাল খারাপ, তাই না? তো কপাল খারাপ হচ্ছে কি, মেয়ে হয়ে জন্মেছে বলে সে মর্মাহত হয়েছে এবং তার কপাল খারাপে সে ব্লেম দিচ্ছে। কিন্তু বর্তমান যুগে ছেলে হয়ে জন্মানোটা হচ্ছে খুবই খারাপ, মানে বর্তমান যুগে ছেলে হয়ে জন্মানোটা খুব টাফ আর কি। ছেলে হয়ে জন্মানো খুব টাফ কেন? আপনি দেখবেন যারা প্রাইমারি পরীক্ষা দিচ্ছেন, এই জায়গায় ছেলেরা যে পরিমাণে আসলে নাম্বার প্রয়োজন হয়, সেই জায়গায় আসলে বোঝাই যায় যে ছেলে হয়ে জন্মানোটা কত বেশি টাফ হয়ে যায় এই জায়গার মধ্যে, কারণ অনেক বেশি মার্কস ছেলেদের প্রয়োজন হয়। সেক্ষেত্রে মেয়েরা সচরাচর যে ডায়লগ দিয়ে থাকে যে মেয়ে হয়ে জন্মেছি বলে আমার কপাল খারাপ, মর্মাহত হয়েই তো ডায়লগ দেয়, তাই না? তাহলে অ্যাপালের সিনোনিম হচ্ছে ডিসমে। এবং এটা হচ্ছে আমি মুখস্থ করব না, আমার অপশনে যখন আমি দেখবো, আপনি দেখবেন অ্যাপাল আসছে না, আপনি খুঁজে খুঁজে মেয়ে বের করে ফেলতে পারবেন। এটা হচ্ছে আপনার ইনস্ট্যান্ট পরীক্ষার হলে মনে পড়ে যাবে। এটা টেকনিকটা যখন আপনি ভোকাবুলারি প্র্যাকটিস করবেন, পরীক্ষা দেওয়ার সময় আপনি নিজে টের পাবেন জিনিসটা কতটা ইফেক্টিভ। এরপরে যদি বলি ফ্র্যাঞ্চাইজ, সেটা হচ্ছে ভোটাধিকার এবং প্রিভিলেজ। এবং আমি পাশে যে শব্দগুলো লিখে রাখছি, আমি পাশে যে শব্দগুলো টেকনিক মানে কি বলে কিওয়ার্ড হিসেবে যে শব্দগুলো, যেমন অ্যাপালের সাথে কপাল, তারপরে মেয়েকে আন্ডারলাইন করে, যেগুলোকে আমি আন্ডারলাইন করে রাখছি বা যে শব্দগুলো লিখছি সেগুলো আশেপাশে ঠিক এভাবেই লিখে ফেলবেন। আপনার মনে রাখতে খুব সহজ হবে, পরবর্তীতে একবার দেখে গেলে আপনার সারা জীবন মাথার মধ্যে আটকে যাবে। ফ্র্যাঞ্চাইজ, ভোটাধিকার এবং প্রিভিলেজ, সেটাকেও বলা হয় ভোটাধিকার বা নাগরিক অধিকার। মনে রাখতে পারি কিভাবে? বর্তমানে বাংলাদেশে মানুষ সব থেকে বেশি কোন জিনিসটা চায় বলেন তো? সব থেকে বেশি কোন জিনিসটা চায় নির্বাচনের মৌসুম? মানুষ কোন জিনিসটা বেশি চায়? ভোটাধিকার চায় না? চাইছে যদি আমরা এটাকে কি বলে ইয়ে ভাষায় বলি, আঞ্চলিক ভাষায় বলি, চাইছে বলি না? চাইছে অনেকে আঞ্চলিক ভাষায় বলে থাকি না যে হ্যাঁ সে আমার কাছে এটা চাইছে। চেয়েছে যে কথাটা, চেয়েছে যে কথাটা আছে, সেই চেয়েছে কথাটাকে যদি আপনি আঞ্চলিক ভাষায় বলেন তাহলে সেটা কি হয়ে যায়? চাইছে, তাই তো? এবং ভিলেজের মানুষরা, ভিলেজের মানুষরা ভোটাধিকার চাইছে, ভিলেজের মানুষরা ভোটাধিকার চাইছে। তাহলে প্রিভিলেজের সাথে চাইছে আপনি মিলিয়ে দিবেন, ফ্র্যাঞ্চাইজ। সেক্ষেত্রে চাইজ যখন দেখছেন, প্রিভিলেজ ভোটাধিকার গ্রামের মানুষরা, ভিলেজের লাস্টে প্রিভিলেজ মানে হচ্ছে নাগরিক অধিকার, কিন্তু লাস্টে ভিলেজ আছে, আপনি ভিলেজ দিয়ে মনে করে দেন না যে প্রিভিলেজের মানে ভিলেজের মানুষরা ভোটাধিকার চাইছে। এরপরে যদি আপনি বলেন অ্যালুরিং, অ্যালুরিং হচ্ছে কি প্রচন্ড পরিমাণে মুখের মধ্যে জল আসে এমন, খুব মানে লোভনীয় একটা জিনিস, মানে খুবই পরিমাণে মজা লাগে এমন একটা জিনিস, অ্যালুরিং। সেক্ষেত্রে অ্যালুরিং এর সিনোনিমটা হয়ে যাচ্ছে কি? টেম্পটিং। মনে রাখি কিভাবে আসেন। অ্যালুরিং কথাটার শুরু হয়েছে কি দিয়ে? আলু দিয়ে না? আপনাদের কেমন লাগে জানি না, কিন্তু আমার কাছে আলুর তরকারি খুব মজা লাগে। আলুর তরকারি কি হয়েছে, কাচ্চিতে যখন আলু দেয়, তারপর ফ্রেঞ্চ ফ্রাই আছে, তাহলে যদি আপনি বলেন আলুর তরকারি, আলুর তরকারি আমার কাছে কিন্তু বেশ মজা লাগে। সেক্ষেত্রে আলুর তরকারি যখন আপনি বলছেন, আলুর তরকারিটা আপনার কাছে মজা লাগে, তার মানে কি আলুটা হচ্ছে লোভনীয় একটা জিনিস। আলু, আলু হচ্ছে লোভনীয় একটা জিনিস। এবং আলুর তরকারিটা কখন বেশি মজা লাগে? যখন টেম্পারেচার দিয়ে গরম গরম খাওয়া যায়, তাই না? আলুর তরকারিটা কখন বেশি মজা লাগে? যখন টেম্পারেচার আলুর তরকারির মধ্যে থাকবে, গরম গরম খাওয়া যাবে, তাই তো? গরম গরম আলুর তরকারি, তাহলে গরম গরম আলুর তরকারি, তাহলে আলুর তরকারি গরম গরম খেতে মজা, টেম্পটিং। তাহলে অ্যালুরিং এর সিনোনিম কি? টেম্পটিং। কেমন বলেন তো? ভুলবেন আপনি? ভুলবেন না, একটু পরে প্রমাণ দেখাচ্ছে। ভুলেন নাই যে আমি আপনাদেরকে 30-40টা পড়িয়ে, 30-40টা পড়িয়ে হঠাৎ করে একটা জিজ্ঞেস করবো, দেখবেন আপনার হঠাৎ হঠাৎ করে ইনস্ট্যান্ট মনে গিয়েছে, ঠিক আছে? এরপরে যদি আমরা বলি হ্যাঁ এগুলো জব সলিউশনেও কিন্তু পড়িয়েছে, যে তাবাসসুম আমাকে বলছেন। এরপরে যদি আমরা বলি আচ্ছা একটা বাদ গিয়েছে, অ্যাপেন্ডেড। অ্যাপেন্ডেড হচ্ছে কি? যোগ করা। অ্যাপেন্ডেড হচ্ছে যোগ করা, যেটার সিনোনিম হচ্ছে কি? জয়েন্ট। অ্যাপেন্ডেড এর সিনোনিম হয়ে যাচ্ছে জয়েন্ট। তাহলে এটাকে মনে রাখতে পারি কিভাবে? এই জায়গায় একটা কথা আছে, অ্যাপ, অ্যাপ জয়েন করা। গুগলে প্লে স্টোরে যখন যান, গিয়ে যখন সেলফি ক্যাম, ইউ ক্যাম, আরো কি কি জানি ক্যামেরা ডাউনলোড করেন না,
তো ডাউনলোড করলে পরে এটা কি হয়, মোবাইলের মধ্যে জয়েন্ট হয় না, আপনার নতুন একটা অ্যাপ মোবাইলের মধ্যে জয়েন্ট হয়। তাহলে অ্যাপেন্ডেড হচ্ছে জয়েন্টেড, অর্থাৎ অ্যাপকে আপনি যখন প্লে স্টোর থেকে নামাচ্ছেন সেটা জয়েন্ট হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে অ্যাপেন্ডেড এর সিনোনিম কি হয়ে যাচ্ছে, জয়েন্ট, যেটা অর্থ কি, যোগ করা। তাহলে আলু তো টেম্পটিং, এটা মনে আছে আপনাদের। প্রোভিসো, স্টিপুলেশন, শর্ত। এই জায়গার মধ্যে যদি আমি বলি প্রোভিসো, এটাকে মনে রাখতে পারি কিভাবে, প্রো ভার্সন। দেখবেন আইফোনের নতুন প্রো ভার্সন বের হয়, যে কোনো কিছুর প্রো মানে কি, মানে বেটার ভার্সন বা লেটেস্ট ভার্সন। যে কোনো কিছুর প্রো ভার্সনটা যখন আপনি দেখতে পান, তার মানে কি সেখানে নিশ্চয়ই কোনো একটা শর্ত দিয়ে প্রো ভার্সনটা আসবে, নাকি শুধু শুধু একটা ফোনই নতুন করে আবার আরেকটা নামে মানে বের করবে, এরকম কি হয় না। কিন্তু প্রো ভার্সনটায় যেতে হলে অবশ্যই সেখানে নতুন কিছু শর্ত থাকতে হবে, নতুন কিছু ফিচার থাকতে হবে, যে এই ফোনের মধ্যে আমরা এই জিনিস নতুন করে দিচ্ছি, সেজন্য প্রো ভার্সন এটা। তাহলে প্রো ভিসো যদি আমি বলি, প্রো ভিসো বা প্রো ভার্সন হতে হলে কিছুই নিঃসন্দেহে শর্তের প্রয়োজন। প্রো ভিসো ইকুয়াল টু শর্ত এবং স্টিপুলেশন। মনে করেন আপনাকে কেউ শর্ত দিচ্ছে, ধরেন আপনার বাসায় কোনো একজন মানুষ আপনাকে প্রচন্ড পরিমাণে শর্ত দিচ্ছে, এটা করা যাবে না, সেটা করা যাবে না, এই করতে পারবে না, সেই করতে পারবে না। তখন আপনি বলবেন না যে তোমার শর্তের লিস্টটা আমাকে লিখে লিখে স্টেপলার মেরে দাও, তাই না? লিখে লিখে স্টেপলার মেরে দাও, নাহলে এত শর্ত আমি মনে রাখবো কিভাবে, লিখে আমাকে স্টেপলার মেরে দাও। সেক্ষেত্রে স্টিপুলেশন মানে কি, স্টেপলারের কথা মনে করলেই তো হয়, অর্থাৎ নতুন শর্ত স্টেপলার করে দাও, নতুন শর্ত স্টেপলার করে দাও, সেটা প্রভিসো হচ্ছে কি, স্টিপুলেশন। সেক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে কি, প্রভিসো হচ্ছে শর্ত, স্টিপুলেশন হচ্ছে শর্ত। কেমন লাগছে বলেন তো? ভোকাবুলারি, যেখানে আমার কাজ ছিল মোটামুটি আপনাদেরকে বলে দেয়া যে এটার অর্থ এটা, এটার অর্থ এটা, বাট আমরা যেভাবে শিখছি এটা কিন্তু ক্লাসের মধ্যে মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? এবং এইভাবে যদি আপনি যে কোনো কিছু এভাবে যদি মাথায় রাখতে পারেন, খুব সহজ হয়ে যায়। তাহলে এটা লেখা হয়েছে, ইউ আর গ্রেট স্যার, হোয়াট আ টেকনিক, থ্যাংক ইউ। অ্যালুরিং হচ্ছে আলুর তরকারি গরম গরম, আলুর তরকারি গরম গরম। উর্মি, অ্যালুরিং হচ্ছে আলুর তরকারি, আলু হচ্ছে আলুর তরকারি লোভনীয়, আলুর তরকারি গরম গরমটাই বেশি খেতে লোভনীয় বা মজা লাগে, তাই তো? এরপরে যদি যাই, ভ্যানারেট, সম্মান করা, রেসপেক্ট। ভ্যানারেট মানে হচ্ছে রেসপেক্ট, সম্মান করা। মনে রাখতে পারি কিভাবে, একেবারে সহজ। এখানে রেট কি, দাম, দাম বেশি, সম্মান বেশি। যখন কোন একটা জিনিসের রেট বেড়ে যায়, রেট মানে কি, দাম না? তাহলে রেট বেড়ে গেলে সেটা সম্মান কি, রেসপেক্ট বেড়ে যায় না? মনে করেন ফর এক্সাম্পল, আপনি আগে কিনতেন পেঁয়াজের কেজি ধরেন 30 টাকা করে কিনতেন, তখন এটার যে সম্মান ছিল যেখানে সেখানে পড়ে থাকতো, আপনার বিছানার নিচেও পেঁয়াজ পড়ে থাকতো। যখন এটা 200 টাকায় গিয়েছে, তখন তো আপনি আলমারির ভিতরে পারলে ভরে রাখেন, তাই না? সম্মান বেড়ে গিয়েছে পেঁয়াজের, সেক্ষেত্রে রেট বেড়ে গিয়েছে, ভেনারেট, রেসপেক্ট, সম্মান। এরপর যদি আপনি বলেন ইনিশিয়েটিভ, ইনিশিয়েটিভটা আপনারা সবাই জানেন যে এন্টারপ্রাইজ, কোনো কিছুর উদ্যোগ গ্রহণ করা। ইনিশিয়েটিভের সিনোনিম হয়ে যাচ্ছে কি, এন্টারপ্রাইজ, উদ্যোগ গ্রহণ করা। এক্সপোনেনশিয়ালি, দ্রুত গতিতে, র্যাপিডলি, দ্রুত গতিতে। এবং এটা যদি আমরা মনে রাখতে চাই, এক্সপোনেন্ট কাকে বলা হয়, ওই যে উপরে পাওয়ার দেয়া হয় না, 2 এর উপরে পাওয়ার দেয়া হয়, সেটাকেই তো এক্সপোনেন্ট বলা হয়। মনে করেন যে 2 টু দি পাওয়ার 2, তো বা 2 টু দি পাওয়ার 3 আপনি বলছেন, 2-3 বার লিখে গুণ, তাই তো? তাহলে 2-3 বার লিখে গুণ। এই যে র্যাপিডলি যে একটা জিনিস, মানে এক্সপোনেন্ট মানে কি, পাওয়ারের উপরে পাওয়ার দিয়ে যে একেবারে প্রচন্ড পরিমাণে তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে, সেটাকেই বোঝানোর ক্ষেত্রে র্যাপিডলি হচ্ছে কি, এক্সপোনেনশিয়ালি বা দ্রুত গতিতে। এবং যদি এটাকে মনে রাখতে চান, এক্সপোনেনশিয়ালি ইকুয়াল টু র্যাপিডলি, মনে রাখবেন কিভাবে? র্যাপিড শুনে র্যাবিট শুনেছেন না? র্যাবিট, র্যাবিট কাকে বলা হয়? খরগোশ। খরগোশকে দৌড়ে ধরতে পারবেন? কত দ্রুত গতিতে দৌড়ায় না? সেক্ষেত্রে র্যাপিডলি যদি আপনি বলেন, র্যাবিটলি, র্যাবিট হচ্ছে কি, খরগোশ। তাহলে খরগোশের কথা চিন্তা করলেই তো বোঝা যায়, খরগোশ। বা আপনি যদি চিন্তা করেন কি, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব, ওরাও তো দৌড় টৌড় দেয় ট্রেনিং এর মধ্যে, আপনি র্যাবের কথাও তো চিন্তা করতে পারেন র্যাপিডলি। সেক্ষেত্রে যে কোনো একটা চিন্তা করে কিন্তু আপনার মনে আসে এটা কি, দ্রুত গতিতে হয়। অর্থাৎ এক্সপোনেনশিয়ালি হচ্ছে দ্রুত গতিতে, র্যাপিডলিও হচ্ছে দ্রুত গতিতে। র্যাপিড দিয়েও মনে রাখতে পারেন, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন দিয়েও মনে রাখতে পারেন। পেরিফেরি, শেষ সীমানা, এবং যেটার সিনোনিম হয়ে যাচ্ছে মার্জিনাল এরিয়া। মনে রাখবেন কিভাবে, আসেন তো দেখি। ফেরিতে, আগে তো ফেরি ছিল, মানে এখনো আছে কিছু কিছু জায়গায়, সেক্ষেত্রে শেষ সীমানায় গিয়ে মানুষ ফেরিতে ওঠে না। ফেরিতে উঠেছেন কেউ? আমি উঠেছি।
ওই যে আপনার বাস টাস নিয়ে যে ফেরিতে উঠে, বুঝতে পেরেছেন কোন ফেরি? যে বাস টাস নিয়ে নদী পার হওয়ার জন্য যে ফেরিতে ওঠে, সেই ফেরিটা কিন্তু রাস্তার শেষ সীমানায় গিয়ে নদীর কাছে হয়, তাই না? তাহলে ফেরিটা তো শেষ সীমানায় হয়, সেক্ষেত্রে পেরিফেরি, পেরিফেরি, এই যে ফেরি, আপনি যদি বলেন ফেরি শেষ সীমানায় হয়, ফেরি শেষ সীমানায় হয়, তাহলে পেরিফেরি মানে কি? শেষ সীমানায়। এবং এটাকে সিনোনিম যদি আপনি বলেন সেটা হচ্ছে মার্জিনাল এরিয়াস। মার্জিনাল এরিয়া কি শেষ সীমানা না? খাতায় যে মার্জিন করেন কোন জায়গায় করেন? খাতার মার্জিন শেষ সীমানায় না, শেষ প্রান্তেই তো মার্জিন করেন। সেক্ষেত্রে মার্জিনাল এরিয়াসটাও হয়ে যায় প্রান্তিক এরিয়া বা পেরিফেরি এরিয়া। সেক্ষেত্রে মার্জিনাল এরিয়াটাও বলা যায় প্রান্তিক এরিয়া, পেরিফেরিও বলা যায় প্রান্তিক এরিয়া। অথরিটারিয়ান, স্বৈর শাসক, অথরিটারিয়ান, এবং যার সিনোনিম হয়ে যাচ্ছে অটোক্রেটিক, স্বৈরাচারী। অথরিটারিয়ান কি? অথরিটি মানে কি আমরা বুঝি না যে অথরিটি মানে হচ্ছে কোনো কিছুর পাওয়ার বা ক্ষমতা। অথরিটি মানে যেহেতু যে কোনো কিছুর পাওয়ার বা ক্ষমতা বোঝায়, সেক্ষেত্রে অথরিটারিয়ানটা হচ্ছে সেই প্রকৃতির একটা জিনিস যেখানে কিনা কেউ ক্ষমতা ধরে রাখছে। অথরিটারিয়ান, অথরিটি ধরে রাখছে, স্বৈরাচার এরকম বোঝায়। এবং যারা স্বৈরাচারী তারা মানুষকে মানুষ হিসেবে গণ্য করে না, তারা কি গণ্য করে জানেন? মানুষকে অটো হিসেবে গণ্য করে। মানে অটো বলতে কি, যে মানুষ কোনো মানুষ না, এরা মেশিন, এদেরকে যা বলবো এরা তাই করবে। তাহলে অথরিটারিয়ানটা অটোক্রেটিক, কারণ অথরিটারিয়ান মানুষরা স্বৈরাচারী হয়, অটোক্রেটিক মানুষরাও স্বৈরাচারী হয়, যারা মনে করে মানুষ হচ্ছে এক প্রকারের মেশিন। সেক্ষেত্রে এটা একটু লিখে ফেলবেন, অথরিটারিয়ান। এটা হয়েছে। বলেছিলাম আপনাদের ক্লাসটা এনজয়িং হবে, কেমন লাগছে বলেন? অক্ষর যে শিখছেন মনে হচ্ছে, নাকি মনে হচ্ছে ইন্টারেস্টিং আমরা মানে গল্প শুনছি এরকম মনে হচ্ছে না? একটু পরে পরে এটা চলে যায় কেন ক্যামেরা? ওকে, থ্যাংক ইউ। আশা করছি ক্লাস থেকে যে কয়টা অক্ষর শিখে যাবেন, যে কয়টা ভোকাবুলারি শিখে যাবেন, একটাও মিস করবেন না ইনশাল্লাহ। এরপরে যদি যাই, সেটা কি? পারমিসিভ, স্বাধীন চেতা, যেটাকে আপনি বলতে পারেন লিবারেল, সেটাও স্বাধীন চেতা বা উদার। মনে রাখবেন কিভাবে? পারমিশন যে দেয় সে কি ভালো না? পারমিসিভ, স্বাধীন চেতা। মনে করেন আপনি ফ্রেন্ডদের সাথে বেড়াতে যাবেন, কাকে পারমিশনের জন্য চান? মার কাছে গিয়ে সুন্দর মতো, মা একটু ম্যানেজ করে দাও না, দাও না একটু। তাহলে মাই তো পারমিসিভ থাকে, স্বাধীন চেতা থাকে, সেক্ষেত্রে মা হচ্ছে পারমিসিভ, তার মানে স্বাধীন চেতা। এবং লিবারেল যদি আপনি বলেন, লিবারেল কিভাবে মনে রাখবো? স্বাধীনতা। আমাদের যে লিবারেশন ওয়ার আছে, 1971 সালের যে লিবারেশন ওয়ার আছে, সেটাই তো আমাদের স্বাধীনতা যুদ্ধ। এবং এই লিবারেল কথাটাও উদার হয়ে যায়। সাকাম মানে হচ্ছে কি? দাখিল করা। তাহলে পারমিশন চাওয়া, আমি যদি বলি পারমিশন, পারমিশনের কথা মনে করলে পারমিসিভ, লিবারেল মনে যাবে আপনার। তারপরে যদি বলি সাকাম, সেটা সেক্ষেত্রে কি? দাখিল করা, এমবি আছে এখানে। এবং সাবমিটও হচ্ছে দাখিল করা। মনে রাখবো কিভাবে? আসেন তো দেখি। সাকাম্বের মধ্যে লাস্টে একটা এমবি আছে। আপনি যখন এমবি কিনতে যান, মোবাইলে যখন এমবি কিনতে যান, আমার বাংলা লিঙ্ক আছে আমি জানি, *5000#, এটা ডায়াল করলে তারপরে কি কি যেন অপশন আসে, তারপরে সেই হিসেবে আমি এমবি কিনি, তাই তো? এখন এমবি কিনতে গেলে কি আপনার একটা ইয়ে দাখিল করতে হয় না? এমবি কিনতে গেলে কি একটা যে রিকোয়েস্ট আছে, সেই রিকোয়েস্ট তো দাখিল করতে হয়, নয়তো আপনাকে এমবি দিবে? নিঃসন্দেহে আপনার যে রিকোয়েস্ট আছে সেই রিকোয়েস্ট দাখিল করতে হবে। সেক্ষেত্রে এমবি কেনার ক্ষেত্রে আপনি যে অপশনগুলোতে চেপে একটা জিনিস দাখিল করেন, সেটাই তো হয়ে যাচ্ছে দাখিল করা। তাহলে সাকাম্বের লাস্টে যেহেতু এমবি আছে, এমবিটা রিকোয়েস্ট সাবমিট করতে হয়। তাহলে আমরা যদি বলি এমবি রিকোয়েস্ট সাবমিট, এমবি রিকোয়েস্ট সাবমিট, সেটা হয়ে যায় কি? সাকাম, যেটা দাখিল করে, এবং এমবি রিকোয়েস্ট সাবমিট, সেটাও হয়ে যায় দাখিল করা। এক্সটেম্পোর, যেটার সিনোনিম হয়ে যাচ্ছে কি? ইমপ্রম্পটু। খুব মজার একটা জিনিস এক্সটেম্পোর। এটাকে কিভাবে মনে রাখতে পারি? এক্স যে কথাটা আছে, এই এক্স কথাটা দিয়ে আমি মনে রাখতে পারি। এক্স কথাটা দিয়ে, এক্স সাধারণত আমরা কাদেরকে বলি? ধরেন আপনি যাকে জাতীয় সঙ্গীতের দ্বিতীয় লাইন ভুল করে বলে ফেলেছেন, পরে চিন্তা করছেন যে না, ইস, একে না বললেই ভালো হতো, তাই না? তো সে আপনার এক্স হয়ে গিয়েছে, সেটা হতে পারে ছেলে, হতে পারে মেয়ে। এখন এক্স জিনিসটা আমরা সাধারণত প্রাক্তনদেরকে বোঝাই, প্রেমিক প্রেমিকা, এই জাতীয় কথাগুলো, ঠিক আছে?
তাহলে প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে যেহেতু এক্স কথাটা বলছি, এক্স বয়ফ্রেন্ড এক্স গার্লফ্রেন্ড, তাহলে এক্স মানে কি প্রাক্তনকে বোঝায়, তাই তো? এখন যখন এক্সটেম্পোর বলছে, এটা যে ইমপ্রম্পটু সেটার সিনোনিম আমরা মনে রাখবো কিভাবে? এখন কেউ যদি প্রাক্তন হয়ে যায়, সে কি সাধে হয়ে যায়? নিঃসন্দেহে কোনো কারণ থাকে। আপনার পূর্ব প্রস্তুতি ছিল না তো? মনে করেন কিভাবে রোজ দিতে হয়, কিভাবে কি বলে যে আপনার কি বলে ইমপ্রেস করতে হয়, কিভাবে গিয়ে রাতের বেলা গিয়ে আপনার হঠাৎ করে একটা গুড নাইট মেসেজ করতে হয়, কিভাবে ছাদের কি বলে বাসার নিচে দাঁড়িয়ে হঠাৎ করে সারপ্রাইজ দিতে হয়, আপনি জানেন না, আপনার প্রস্তুতি ছিল না। আগে পরে 10-12টা প্রেম করেন নাই তো, সেক্ষেত্রে পূর্ব প্রস্তুতি ছিল না বলে আপনি আপনার যে গার্লফ্রেন্ড তিনি এক্স হয়ে গিয়েছেন। সেক্ষেত্রে এক্সটেম্পোর হচ্ছে কি পূর্ব প্রস্তুতিহীন। সে আপনার পূর্ব প্রস্তুতি ছিল না, বেচারি বলেছে যাও তুমি, তোমাকে দিয়ে হবে না। সেক্ষেত্রে পূর্ব প্রস্তুতিহীনের জন্য এক্সটেম্পোর হয়ে গিয়েছে। এরপরে যদি দেখেন সেটাকে সিনোনিম আমরা বলতে পারি ইমপ্রম্পটু। কেন সে এক্স হয়ে গেলে আমাকে তো একটা বাহানা দিয়ে তো যেতে হবে, সেক্ষেত্রে সে তো আর সরাসরি বলতে পারে না যে তোমার প্রস্তুতি নাই। যদি এটা বলে তাহলে তো খারাপ শোনা যাবে না, তার মানে কি আমি প্রেম করে এসে তারপর তোমার সাথে কথা বলতাম না, এটা তো সে বলতে পারে না। এখন সে একটা বাহানা দিবে আপনাকে, যে আপনাকে বলবে যে সে ইম্যাচিওর। সে একটা বাহানা দিবে, সে হচ্ছে আপনি হচ্ছেন ইম্যাচিওর। তো আপনি ইম্যাচিওর দেখে যখন আপনি দেখছেন ইমপ্রম্পটু, ইমপ্রম্পটুর কথাটার মধ্যেও ইম আছে, ইম্যাচিওর কথাটার মধ্যেও ইম আছে, ইম্যাচিওর। তাহলে এক্সটেম্পোরের সিনোনিম হয়ে যাচ্ছে কি ইমপ্রম্পটু, যেটার কিনা দুটোর অর্থই হয় পূর্ব প্রস্তুতিহীন। এটা সারা জীবনও ভুলবেন না, আমি খুব ভালো করে জানি। এক্সটেম্পোর, ইমপ্রম্পটু, আপনি ইম্যাচিওর ছিলেন সেজন্য, এবং দুটোর অর্থই হয়ে যায় কি পূর্ব প্রস্তুতিহীন, তাই না? মজার একটা জিনিস কিন্তু। তারপরে যদি বলি মিনাসিং, মিনাসিং মানে কি ভয়ঙ্কর, তাই তো? তাহলে এটাকে মনে রাখবেন কিভাবে? যদি বলি এক্স, প্রাক্তনের কথা চিন্তা করবেন, মাথায় চলে আসবে, ঠিক আছে? এবার যদি বলি এরপরে হচ্ছে মিনাসিং, মিনাসিং হচ্ছে ভয়ঙ্কর, যেটার সিনোনিম হয়ে যাচ্ছে কি অ্যালার্মিং, যেটাকে বলা হয় ভীতিকর, তাই তো? এরপরে যদি আপনি দেখেন মিনাসিং কথাটা আছে, মিনাসিং এর অ্যালার্ম, মিনাসিং এর যে সিনোনিমটা আছে সেটা হচ্ছে ভীতিকর, যেটাকে বলা হয় অ্যালার্মিং। মিনাসিং এর সিনোনিম হয়ে যাচ্ছে অ্যালার্মিং। এবং মনে রাখতে পারি কিভাবে? মিনা কার্টুনের যে দৈত্যটা আছে না, মিনা তোমার কি চাই বলো, মিনা তোমার কি লাগবে, মিনা যে বলে যে আমার এই লাগবে সেই লাগবে, দুনিয়ার কত কিছু রেখেছে, বাথরুম চায়। তো এই জাতীয় কথাগুলো, যে মিনা কার্টুনের দৈত্যকে যদি আপনি চিন্তা করেন, মিনা কার্টুনের দৈত্য যদিও সে ভেরি মাচ কিউট, মিনা কার্টুনের দৈত্যটা, কিন্তু দৈত্য নামটা তো একটু ভয়ঙ্কর, তাই না? তাহলে আপনি যদি বলেন মিনা কার্টুনের দৈত্য, সেটা একটা ভীতিকর জিনিস। মিনাসিং, মিনা কার্টুনের দৈত্য ভীতিকর, মিনা কার্টুন। এবং আপনি যদি বলেন সেটার সিনোনিম কি হয়ে যেতে পারে? অ্যালার্মিং। সকালবেলা যে অ্যালার্মটা দেন, এটা কি ভয়ের কারণ না? অনেক সময় তো রাতে বেলা আমি ঘুমাতে পারি না, সকালবেলার অ্যালার্মের টেনশনে, যে ইস এই বুঝি বেজে উঠলো, একটু পরে পরে চেক করি যে এই বুঝি বেজে উঠলো, এই কিছুক্ষণের মধ্যে, যদি পরে আবার উঠে যদি দেখি যে না এখনো 2 ঘন্টা সময় আছে, কি যে শান্তিটা লাগে বুকের ভেতরে, যে না আর 2 ঘন্টা হয়তো বা পাচ্ছি। কিন্তু ওই টেনশনেই তো ঘুম আসে না যে 2 ঘন্টা পরে তো বেজে উঠবে। সেক্ষেত্রে যদি আপনি বলেন অ্যালার্মিং, সেটাও হচ্ছে ভীতিকর, সকালবেলার অ্যালার্ম, মনে রাখা সহজ। কার্টিয়াস, যেটাকে বলা যায় ভদ্র, এবং গ্রাসিয়াস, যেটাকে বলা হয় ভদ্রই। মনে রাখবেন কিভাবে? যারা কোট পরে থাকে, যারা কোট পরে থাকে তাদেরকে ভদ্রলোক বলা হয় না সমাজে? যারা কোট টোট পরে থাকে, তো সেক্ষেত্রে কোট পরা মানুষদেরকে যেহেতু সমাজে ভদ্রলোক বলা হয়, তাহলে কোট পরা মানুষ হচ্ছে ভদ্র। আপনারা আবার বুঝবেন না, মনে করবেন না যে না কোট যারা পরে না তারা অভদ্র, ব্যাপারটা এরকম না, মানে মনে রাখার জন্য। তাহলে কোট পরা মানুষটা ভদ্র হয়ে যায়। এবং গ্রাসিয়াস, এই কথাটাও ভদ্র। তাহলে গ্রাসিয়াস কথাটার অর্থ যে ভদ্র, সেটা মনে রাখবো কিভাবে? দেখবেন একটা জিনিস খেয়াল করে, যে সকল পশুরা ঘাস খায় তারা কিন্তু ভদ্র হয়, তারা গিয়ে শুধু শুধু কামড় দেয় না মানুষকে। বাঘ ভাল্লুক দেখেন গিয়ে কামড় দেয়, কিন্তু যারা ঘাস খায়, যে আপনার দেখেন কি গরু, ছাগল, মহিষ, ভেড়া, এরা কি কখনো দেখেছেন কাউকে কামড় দেয়? বড় জোর একটা গুতা দিতে পারে, গুতা দেয়া কিন্তু খুব ভালো জিনিস কামড় দেওয়ার থেকে। তার মানে কি, যে সকল পশুরা ঘাস খায় তারা মোটামুটি কিন্তু ভদ্র মানুষ। তাহলে এই যে গ্রাসিয়াস, গ্রাস কথাটা আছে না, গ্রাস, তাহলে ঘাস খাওয়া পশু, ঘাস খাওয়া, গ্রাস মানে কি? গ্রাস মানে কি ঘাস। তাহলে ঘাস খাওয়া পশুর কথা চিন্তা করলেই তো বোঝা যায় যে গ্রাসিয়াস মানে ভদ্র, ঘাস খাওয়া পশুও ভদ্র। কার্টিয়াস মানে কি, যে কোট পরে থাকে সেই ভদ্রলোক হচ্ছে ভদ্রলোক, তাই তো? সেই ভদ্রলোক হচ্ছে ভদ্রলোক। ওয়াও, কি কি বলছি আমি ক্লাসে। ঠিক আছে, তাহলে এটা লেখা হয়েছে, বলেন তো।
জি স্যার, আপনার মতো গরুর মতো ভদ্র। আচ্ছা, গরুর মতো ভদ্র। আশিক মিয়া খুব সুন্দর একটা কথা বলেছেন, গরুর মতো ভদ্র। গরু ভদ্রলোক অনেক খুশি হতো আপনার কমেন্টটা দেখলে। স্যার, আজকে আপনার কাছ থেকে বিসিএস এর জার্নিতে স্ট্রাগলটা শুনতে যাচ্ছিলাম, বাট এত পড়ার মধ্যে কি সময় হবে? আমি হয়তো সময় হবে না, বাট তাও আমার মাথায় থাকলে আমি যদি পাই একটা ফাঁকে বলে দেওয়ার চেষ্টা করব। প্রচুর হাসি পাচ্ছে স্যার, আপনার ক্লাসগুলো অনেক মিস করতে চাইনি বলে 100 ডেজ লাইফে ভর্তি হয়েছে, কিন্তু সেখানে আপনার ক্লাস নেই। সেখানে হয়তোবা মানে আমাদের যারা টিচার আছেন স্যার, অবশ্যই তারা প্রত্যেকেই মানে সেই পরিমাণ ট্যালেন্টেড দেখে আসলে ক্লাস নিচ্ছেন। বাট স্টিল মানে আপনি যখন আমার সাথে এই ক্লাসটা করছেন, এখান থেকেও তো কিছু শিখতে পারছেন, সবাই মিলেই তো আমরা ক্লাস নিচ্ছি, ঠিক আছে? তাহলে এটা যদি আমাদের হয়ে থাকে, পরের জায়গাটায় যদি যাই, সেটা হচ্ছে কি স্পোরাডিক। স্পোরাডিক হচ্ছে বিক্ষিপ্ত কোনো কিছু, স্পোরাডিক। মনে রাখবেন কিভাবে জানেন? স্পুন আছে না, স্পুন। স্পুন মানে কি? চামচ না? চামচ। চামচ দিয়ে কোনো কিছু যখন আপনি গুলিয়ে ফেলেন, তখন কি বিক্ষিপ্ত করে ফেলেন না? ধরেন চিনি পানির মধ্যে দিয়েছেন, তারপরে স্পুন দিয়ে নাড়ছেন, কি হয়ে যায়? বিক্ষিপ্ত হয়ে যায় না? স্পোরাডিক, বিক্ষিপ্ত। স্পোরাডিকের কথাটার মধ্যে এসপিও আছে, যেটা কিনা স্পুনের সিনো, মানে স্পুনের মতো করে উচ্চারণ। আপনি এরপরে কি স্পোর আর বাদ দিয়ে আপনি এম দিয়ে দেন, তাহলেই তো হয়ে যায় স্পোরাডিক। এবং স্ক্যাটার্ড যে কথাটা আছে, সেটাও বিক্ষিপ্ত। এটা আমরা সচরাচর প্রায় সময় কথায় কথাই বলি যে স্ক্যাটার্ড কথা বলছো কেন, মানে কি বিক্ষিপ্ত, ঘুরে ফিরে আপনি কথা বলছেন কেন, এই জাতীয় কথাগুলো হয়ে যায় স্ক্যাটার্ড। সেক্ষেত্রে স্পোরাডিক কি? স্পুন, চামচ দিয়ে আপনি যখন লেড়ে দিচ্ছেন কোনো কিছু, বিক্ষিপ্ত করে ফেলছেন, স্ক্যাটার্ডও হয়ে যাচ্ছে বিক্ষিপ্ত। অমনিপোটেন্ট এবং সুপ্রিম, এই অমনিপোটেন্ট, অমনিপ্রেজেন্ট, অমনিসাইন্ট, কি বলে, অমনি নলেজ, দুনিয়ার যা কিছুই অমনি দিয়ে বলেন না কেন, সেটা সবসময় সৃষ্টিকর্তাকে বোঝায়। অমনি দিয়ে, অমনিপ্রেজেন্ট, অমনিপ্রাইম, যাই বলেন না কেন, এটা সৃষ্টিকর্তাকে, মানে সবকিছুর মানে সর্বজ্ঞানী তো তিনিই আছেন, তাই না? অমনি মানে হচ্ছে সর্বজ্ঞানী, যারা তাদেরকে বোঝানো হয়। সেক্ষেত্রে আপনি যদি বলেন অমনি প্রেজেন্ট, অমনিসাইন্ট, সুপ্রিম, এই জাতীয় কথাগুলো হয়ে যাচ্ছে কি সর্ব শক্তিমান। রুমের স্পেস, রুমের সিনোনিম হয়ে যাচ্ছে স্পেস। সেটা আমরা জানি যে রুম হচ্ছে একটা স্থান। রুম হচ্ছে একটা স্থান, যে স্থানে আপনি অবস্থান করছেন, এবং সেটার সিনোনিম কি হয়ে যেতে পারে? স্পেস হয়ে যেতে পারে, একটা অবস্থানিত, তাই তো? এরপর যদি বলে কন্ডেমড, মিথ্যা, নিন্দা করা, এবং ডিনাউন্স, সেটাও নিন্দা করাকেই বোঝায়। সেক্ষেত্রে কন্ডেম জিনিসটা মনে রাখতে পারি কিভাবে? যদি দেখেন যে যে কোনো একটা কিছুতে যখন ইংরেজি ছবিতে, বাংলা ছবিতে এরকম হয় না, ইংরেজি ছবিতে দেখবেন বলা হয় কন্ডেমড টু ডেথ। কন্ডেম টু ডেথ মানে কি? তাকে মৃত্যুর শাস্তি দেয়া হলো বা সর্বোচ্চ শাস্তি দেয়া হলো। সেক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি তখনই দেয়া হয় যে কিনা সব থেকে খারাপ কাজ করে, তাকে নিন্দা করে, কন্ডেম টু ডেথ। সেক্ষেত্রে কন্ডেম আবার আরেকভাবেও মনে রাখতে পারেন, আমরা কন্ডেম সেলের সাথে কিন্তু পরিচিত আছি, নাম শুনেছেন কন্ডেম সেল, যে একটা কন্ডেম সেল, এক্স্যাক্টলি, কন্ডেম সেল অনেকের পরিচয় আছে। কন্ডেম সেল হচ্ছে কি, যে যখন কোন একটা জেলখানার মধ্যে একটা সেল আছে, ফাঁসির সেল যেটাকে, সেক্ষেত্রে কন্ডেম সেল যখন বলা হয়, কন্ডেম সেলকে কি ভালো মানুষকে দিয়ে দিবে? আপনাকে আমাকে দিবে? সর্বনাশ, আপনাকে আমাকে তো দিবে না নিশ্চয়ই। সে কোনো একটা মহৎ কাজ করেছে বলেই তাকে কন্ডেম সেলে দেয়া হয়েছে। সেক্ষেত্রে কন্ডেম যেহেতু নিন্দা করা, সেক্ষেত্রে কন্ডেম সেল আপনি বলতে পারেন, কন্ডেম সেল। বা জেলখানাও দিয়েও মনে রাখতে পারেন, জেলখানা। ইমপ্রুভমেন্ট, ইমপ্রুভমেন্ট মানে বেটারমেন্ট, এটা আমরা সবাই জানি যে ইমপ্রুভমেন্ট মানে হচ্ছে বেটারমেন্ট, তাই তো? তাহলে এটা হয়েছে, এই জায়গাটা হয়েছে। এবার আসেন আপনাদেরকে একটু মজার জিনিসটা দেখাই, যা পড়েছি সেটাকে আমরা কতটুকু মনে রাখতে পারি বা মনে রাখতে পেরেছি। আমাকে অ্যালুরিং, এটার সিনোনিম বলেন তো। সিনোনিম বলতে হবে না, আমাকে শুধু একটা অক্ষর লিখে দেন, যে অক্ষরটা দিয়ে আমরা এটা মনে রাখতে পারি, মানে এটার বাংলা অর্থ হতে পারে, আপনি অপশন দেখলে আপনি চিনবেন। টেম্পটিং বলতে হবে না, এই যে টেম্পটিং তো বলে দিয়েছেন, কিন্তু টেম্পটিং না। গরম কথাটা বললে আমি বুঝতাম, কারণ গরম আপনি ওইখান থেকে কোয়েশ্চেন থেকে মিলিয়ে বের করে ফেলতে পারবেন যে আলুর তরকারি তাপমাত্রা বা গরম গরম ভালো লাগে। এরপর আমি যদি বলি এক্সটেম্পোর, এক্সটেম্পোর, হ্যাঁ এক্সটেম্পোর ভয়ানক। এক্স, আপনার এক্স কি ভয়ানক? অবশ্য হতে পারে আশিক মিয়া, আপনার এক্স তাইলে ভয়ানক না? আরে, আপনার জন্য খুব মায়া লাগছে। আচ্ছা, এক্সটেম্পোর হচ্ছে এক্স ইম্যাচিওর, এক্স্যাক্টলি, এক্স হচ্ছে ইম্যাচিওর। যে তানিয়া আক্তার খুব সুন্দর করে বলছে যে এক্স হয়ে গিয়েছে কারণ আপনি ইম্যাচিওর, ওই এক্সপেরিয়েন্স নাই। এখন বেশি এক্সপেরিয়েন্স নিয়ে আসলে আপনি খুব ম্যাচিওর হয়ে যেতেন, তাকে আপনি সারপ্রাইজ দিতে পারতেন, তাই তো? সেজন্য আপনি এক্সটেম্পোর হয়ে এক্স হয়ে গেছে কারণ আপনি ইম্যাচিওর ছিলেন। তাহলে এই পেজটা লেখা হয়েছে, এই পেজটা লেখা হয়েছে
গুড, ভেরি গুড। তারপরে যদি যাই প্র্যাগম্যাটিক। প্র্যাগম্যাটিক হচ্ছে প্রয়োগিক। প্র্যাগম্যাটিক কথাটার অর্থ হচ্ছে প্রয়োগিক, যেটা কিনা বাস্তবিক জ্ঞান সম্পন্ন। ফর এক্সাম্পল, ধরেন আপনি সাইকেল চালাবেন। এখন আপনি মনে করেন যে সাইকেল চালানোর ক্ষেত্রে আপনি দুনিয়ার সবকিছুই জানেন, সাইকেল কিভাবে চালাতে হয় না হয়, কিন্তু সেটা আপনি বইয়ের ভাষায় জানেন, আপনি ইয়ের ভাষায় জানেন না। কি বলে যে সাইকেল যে চালানোর যে কখনো চালানো প্র্যাকটিস করেন নাই আর কি আপনি। তো চালানো প্র্যাকটিস না করলে কখনো সাইকেল চালাতে পারবেন আপনি, প্রয়োগ না করলে। সেক্ষেত্রে প্রায়োগিক হচ্ছে প্রাগম্যাটিক। এবং মনে রাখতে যদি সহজে চাই, প্রাগ কথাটাই তো প্রয়োগের মতো শুনতে শোনায় না? প্রাগ, PRAG, প্রাগ। তো প্রাগ কথাটাই তো প্রয়োগের মতো শোনায়, তাই না? তাহলে প্র্যাগম্যাটিক হচ্ছে প্রয়োগিক বা প্র্যাকটিক্যাল। যখন বলা হয় প্রয়োগিক বা প্র্যাকটিক্যাল, সেটা প্র্যাগম্যাটিকই হয়ে যায়। তারপরে যদি আপনি বলেন প্রেসিডেন্স, অগ্রাধিকার। প্রেসিডেন্টের অগ্রাধিকার থাকবে নাকি আমার আপনার অগ্রাধিকার থাকবে? প্রেসিডেন্টেরই তো অগ্রাধিকার থাকবে। প্রেসিডেন্স হচ্ছে কি? সর্বোচ্চ অধিকার যাকে দেয়। এবং প্রায়োরিটি, সেটাও সর্বোচ্চ অধিকার যাকে দেয় সেটাকেই বোঝানো হয়, প্রায়োরিটি এবং প্রেসিডেন্স। এরপরে যদি আমরা বলি যে ডিসইন্টারেস্টেড, নিরপেক্ষ, নিউট্রাল, সেটাও নিরপেক্ষ। ডিসইন্টারেস্টেড কি মানে? কোনো ব্যাপারে আপনার কোনো ইন্টারেস্টই নাই, এমন বোঝানোর ক্ষেত্রে ডিসইন্টারেস্টেড হয়ে যায়। ফর এক্সাম্পল, আপনি যদি বলেন না আই এম ডিসইন্টারেস্টেড অফ দিস ম্যাটার, আমার কোনো ইন্টারেস্ট নেই ব্যাপারে, ডিসইন্টারেস্টেড। ইন্টারেস্টেড উল্টোটা ডিসইন্টারেস্টেড। এবং আপনি যদি বলেন নিউট্রাল, সেটাও হয়ে যায় নিরপেক্ষ, কোনো এখানে আপনার কোনো বিকার নাই সত্যি কথা বলতে। বোনটি মহত্ব, জেনারোসিটি সেটাও মহত্ব। মনে রাখবো কিভাবে? যাদের বোন আছে এটা তারা খুব ভালো করে জানে, যাদের বোন আছে তারা এটা খুব ভালো করে জানে। বোন কিন্তু প্রচন্ড পরিমাণে ভাইদের জন্য প্রচন্ড পরিমাণে মহৎ হয়, হ্যাঁ। কারণ বোনরা সচরাচর ভাইদের যে কোনো একটা দোষ গুণ কিন্তু লুকিয়ে রাখে, মানে বাবা মার কাছে সহজে বলে না। ভাইগুলার মানে থাকে না যে যদিও চকলেট টকলেট পরে নেয় শুনেছি, কিন্তু তাও কিন্তু লুকিয়ে রাখে, মানে খুব একটা বলতে শোনা যায় না যে ভাইয়ের একটা দোষ এটা কারোর কাছে বলবে। এবং একটা ভাই মানে একটা ভাইয়ের জন্য বোন থাকা অনেক বড় একটা ব্লেসিং। এটা আমার নাই দেখে আমি বুঝতে পারি, মানে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে মোটামুটি একটা মায়ের পর একটা ছায়া থাকে আর কি বোনের, বড় বোন যদি থাকে। সেক্ষেত্রে আপনি যদি বলেন বোনটি, সেটা হচ্ছে মহত্ব, কারণ বোনরা অনেক মহৎ হয়, তাই তো? এখন আপনারা যারা বোন আছেন তারা গিয়ে ভাইদের সাথে গিয়ে থাপ্পড় দিয়ে শোয়, "এই, আমি অনেক মহৎ", কিন্তু যদি গিয়ে এই কাজ করেন তার মানে আপনি মহৎ না, বুঝতে পেরেছেন? এরপরে যদি আমরা বলি সেটা কি জেনারোসিটি। জেনারোসিটি যে মহত্ব সেটাও মনে রাখতে পারি কিভাবে, আসেন তো। মনে করেন একটা ভাইয়ের যত দুষ্টুমি আছে তা একটা বোন জেনেও লুকিয়ে রাখে, জেনেও লুকিয়ে রাখে, লুকিয়ে রাখে। তাহলে বোনটি মানে কি? বোনটি একটা ভাইয়ের সবকিছু জানে কিন্তু জেনেও লুকিয়ে রাখে, জেনে। তাহলে বোনটি ভাইয়ের সবকিছু জেনেও লুকিয়ে রাখে, জেনারোসিটি, মহত্ব। এরপরে ওবেইজ, ভেরি ফ্যাট। ওবেইজ অর্থ কি? মোটা মানুষ। ভেরি ফ্যাট মানে হচ্ছে মোটা মানুষ। সেক্ষেত্রে এটাকে যদি মনে রাখতে চান খুব সহজে, ও আছে প্রথমে, ও কি গোলাকৃতির না? তাহলে ও তো গোলাকৃতি, সেক্ষেত্রে ও ও দিয়ে যেহেতু শুরু হয়েছে জিনিসটা, মোটা মানুষই বোঝানো হবে। ভেরি ফ্যাটও হয়ে যাচ্ছে মোটা মানুষ, তাই তো? এগুলো বলে আবার রেসিজম করবেন না, রাস্তাঘাটে মানুষকে গিয়ে গোল গোল বলবেন না, হ্যাঁ। তাহলে এই পেজটা হয়েছে সাধারণ মজার ক্লাস। থ্যাংক ইউ আশিক মিয়া। বোন পিটানিও দেয়, আচ্ছা তাই? আপনার বোন মনে হয় পিটানো দেয় না? এই এই পিটানোর মধ্যে আদর থাকে সুব্রত, এটা বোন না থাকলে বুঝবেন না। ওকে, এরপরে যদি যাই সেটা কি? ম্যাগনানিমাস। ম্যাগনানিমাস মানে কি? মহানুভব। মনে রাখতে পারি কিভাবে জানেন? মেঘনা। আমাদের বাংলাদেশের প্রশস্ততম দীর্ঘতম মহানদী কোনটা বলেন তো? মেঘনা নদী। তাহলে মেঘনানিমাস যদি আমি বলি মহানুভব, মহা, ভুল হবে? ভুল হবে না তো? টেকনিক করার জন্য আমাকে ইনভাইটেশন দিচ্ছে যে একটা টেকনিক করে দাও আমাকে, এত সহজ করে দিচ্ছে। সেক্ষেত্রে আমরা এটা মনে রাখতে আমার আলাদা করে, এখন যদি আমি মানে সচরাচর ভোকাবুলারির যে টেকনিক বাদ দিয়ে, মানে আমি যেভাবে পড়াচ্ছি সেভাবে বাদ দিয়ে যদি আপনি চিন্তা করেন ম্যাগনানিমাস, মহানুভব, আপনি কি পড়ছেন আপনি নিজেও কিন্তু পরীক্ষার হলে গিয়ে খুব একটা বেশি রিলেট করতে পারবেন না। কিন্তু এভাবে দেখলে আপনি কোয়েশ্চেন দেখলে অবশ্যই এটাকে খুব সহজ করে মনে রাখতে পারবেন। এবং জেনারিয়াস সেটাও তো মহানুভব, এটা তো আমরা এমনিতেই জানি যে জেনারিয়াস মানে কি? সবকিছু জেনেছে, সবকিছু জেনেও তিনি মহানুভব হিসেবে বোনটা কখনো কোনো কিছু কারোর মানে ভাইয়ের দোষটা বলে না।
তার মানে কি, মেঘনা নামের আপনার যদি একটা বোন থাকে, সে আপনার সবকিছু জেনেও দোষ গুণ কাউকে বলে না, তাহলে মহানুভব। তাহলে কি বললাম, মেঘনা নামের আপনার বোনটি জেনারিয়াস, অর্থাৎ কি, সে মহানুভব। তিনটা শব্দের অর্থ একসাথে হয়ে গেল, দেখেছেন? আমি যদি বলি পুরোটা অক্ষর, পুরোটা কথা একবার আমি একটু লিখে ফেলি, কি লিখতে পারি, যে মেঘনা নামের বোনটি মহানুভব, মহানুভব জেনেও কিছু বলে না, জেনেও কিছু বলে না। তাই তো, মেঘনা নামের বোনটি খুবই মহানুভব, জেনেও কিছু বলে না, সেখানে ম্যাগনানিমাস। বোনটি এবং জেনারাস, তাই তো, ম্যাগনানিমাস নামের বোনটি জেনেও কোনো কিছু বলে না, তাই তো, হচ্ছে এটা। গুড। তারপরে যদি যে আমরা সেটা কি, সেটা হচ্ছে অবডিউরেট, অবাধ্য। এখানে তো ওবিডি কথাটাই আছে, ওবিডি কি কথাটা, অবাধ্যর মতো শোনায় না? ওবিডি, অবাধ্য। বাংলায় আমরা যখন ইংরেজি, মানে ইংরেজিতে যখন বাংলা লিখি না, আমরা 4টার দিকে নামাজের বিরতিতে যাব, হ্যাঁ, আমরা ওবিডি কথাটা যখন লিখছি, অবাধ্য, ওবিডি, সেক্ষেত্রে অবাধ্য যখন আপনি বলছেন, এটা বাংলায় লিখতে গেলে, মানে ইংরেজিকে যখন বাংলায় আমরা, সরি, মানে বাংলাকে যখন ইংরেজিতে লিখি, তখন কিভাবে লিখি, ওবিডি, অবডিউরেট। সেক্ষেত্রে অবাধ্য ব্যাপারটা তো এভাবেই লিখে থাকি। সেক্ষেত্রে যদি আপনি বলেন যে ওবিডি, অবাধ্য, উচ্চারণটাও মানে মিল আছে। এবং এরপর যদি বলেন স্টাববর্ন, সেটাও অবাধ্যই বোঝায়। যে কথায় কথায় স্টপ স্টপ করে সবাইকে, সে তো অবাধ্যই, তাই না? স্টাববর্ন। যে মনে করেন যে কথায় কথা আপনাকে বলছে স্টপ স্টপ, দেখবেন কিছু কিছু বাচ্চা কাচ্চা আছে, তাদেরকে অবশ্যই আপনার ইয়ে করে, মানে বাবা মা খুব প্রাউড ফিল করে যে বাচ্চা ধমক দেওয়া শিখেছে, খুব ভালো খুব ভালো, কিন্তু এটা কিন্তু খুব খারাপ, খুব একটা অ্যালার্মিং জিনিস। বাচ্চাদেরকে সবসময় ম্যানার শিখাবেন। আমার একটা টিচার ছিল, ইংরেজি টিচার, মানে তিনি, আমি তার নামটা বলবো না, কিন্তু সে ভদ্রলোক আসলে টিচার হতে পেরেছেন আসলে বেতের জোরে। মানে তিনি স্টুডেন্টদের খুব পেটাতেন, এবং এটা তার ছিল খুব একটা মানে প্রাইড, যে তিনি পেটাতেন। আনফরচুনেটলি পরবর্তীতে একটা পর্যায়ে স্টুডেন্টরা তাকে পিটিয়েছিল, এবং আমার কাছে এত কষ্ট লেগেছে এই জিনিসটায়, যে একটা টিচার এমন ভাবে, এবং তার দোষ ছিল, তার প্রচন্ড পরিমাণে, সে মেয়েদের গায়ে পর্যন্ত হাত তুলতেন, এমন মানে এমন মানে কি বলবো, আমি আসলে তার তার ব্যাপারে ভাষা খুঁজে পাচ্ছি না। তো তিনি তার মেয়েকে দিয়ে করতেন কি জানেন, তার মেয়ের হাতে বেত দিয়ে দিতেন। মানে তাদের বাসায় যখন কেউ ব্যাচে পড়তে যেত, তার মেয়ের হাতে বেত দিয়ে দিতেন, বলতো মারো মারো, সবাইকে মারো, যারা পড়া পারেন নেই তাদেরকে মেয়েদের হাতে মানে বেত দিয়ে বলতো মারো। তো এই কাজ করেছে। পরে কিছুদিন আগে শুনলাম যে তার মেয়েটা আসলে খুব একটা বেশি ভালো হয়নি, হ্যাঁ, মানে পরবর্তীতে থাকে না, বড় হয়ে খুব একটা বেশি ভালো করতে পারেনি। তো এই জন্য খারাপ লেগেছে যে আসলে একটা টিচার হয়ে যদি সে জিনিসটা, ম্যানারটা না শিখাতে পারে তার বাচ্চা কাচ্চাকে, খুব খারাপ কিন্তু জিনিসটা। এই জন্য আপনারা যারা মা আছেন, আপনারা পৃথিবীর সব থেকে বড় টিচার, হ্যাঁ, যারা আপনারা মা আছেন পৃথিবীর সব থেকে বড় টিচার। আপনার বাচ্চা কাচ্চারা শুরুই হবে আপনাদেরকে দিয়ে, আপনার বাচ্চা কাচ্চারা শিক্ষাটা শুরুই করবে আপনাদেরকে দিয়ে। সেজন্য আহ এই জায়গার মধ্যে একটু চেষ্টা করবেন যে আপনাকে দিয়ে যেন খারাপ কিছু না শিখে, ঠিক আছে? আপনাকে দিয়ে যেন খারাপ কিছু না শিখে আপনার বাচ্চা কাচ্চা। এরপরে যদি আমরা বলি গুলিবল, সেটা হচ্ছে বিশ্বাসপ্রবণ, যেটাকে আপনি বলেন উইলিং টু বিলিভ এনিওয়ান। মনে রাখতে পারি কিভাবে? ধরেন আপনি রাত 3টার দিকে কোন একটা রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে এক ভদ্রলোক বা ভদ্র মহিলা যেই হোক না কেন এসে আপনাকে বলছেন, ভাই আসেন তো একটু আপনার সাথে গলিতে যাই, একটু কথা আছে। এখন আপনি মাদার তেরেসা বা হাজী মোহাম্মদ মহসিনের যদি বংশধর না হন, তাহলে কি আপনি গলিতে যাবেন? নিঃসন্দেহে যাবেন না। আমি হলে যেতাম না। গলিতে যাব কেন? নিশ্চয়ই আমাকে ছিনতাই করবে, বা কোনো কিছু একটা করার জন্য সে আমাকে গলিতে যাচ্ছে। তার মানে কি, কেউ যদি আপনাকে গলিতে নিয়ে যেতে পারে, তার মানে আপনি উইলিং টু বিলিভ এনিওয়ান, আপনি মাদার তেরেসার বংশোদ্ভূত কেউ, ঠিক আছে? সেক্ষেত্রে আপনাকে গলিতে নিয়ে যেতে পারছে, কারণ আপনি তাকে বিশ্বাস করছেন। সেজন্য গুলিয়েবল হচ্ছে কি, অতি বিশ্বাস প্রবণ। গুলিয়েবল হচ্ছে উইলিং টু বিলিভ এনিওয়ান। তারপরে ভায়াবল, করার যোগ্য, যেটার অর্থ হয়ে যাচ্ছে কি দ্যাট ক্যান বি ডান। আমি মনে রাখতে পারি এটা কিভাবে জানেন? আপনাদের ব্যাপারটা আমি জানি না, আমার ভাইয়ার কথা দিয়ে আমি মনে রাখতে পারি।
আমার যে বড় ভাই আছেন তিনি সব কাজের থেকে আমাকে ইয়ে করেন আর কি, কি বলে যে সব কাজের থেকে আমাকে আসলে তাড়িয়ে দেন, মানে সব কাজের থেকে বলতে কি আমাকে কোনো কাজের মধ্যে ইনভলভ করেন না, মানে এটা তার আদর আর কি। যে কোনো একটা ঝামেলার কাজ আমাকে বলা হয় তুই যা তুই যা তুই পারবি না। পারবো না নাকি না পারবো সেটা কোনো কথা না, মানে সে হচ্ছে কি তার মানে দায়িত্বটা আসলে সে নিবে, মানে কষ্টটা সে করবে, আমাকে সবসময় সাইড করে রাখবে। এবং মানে এই জিনিসটা আসলে মানে তার আদরের থেকে আসে যে তুই যা তুই তুই ঘুমা। অনেক সময় দেখা যায় যে গরু মানে কুরবানি ঈদ যখন আসে আমাদের, যখন ঈদুল আজহা আসে, তখন এইসবের একটা ঝামেলা তো থাকে। তো আমি আবার মানে রক্ত টক্ত খুব একটা বেশি দেখতে পাই না, ভালো লাগে না, তো সেই জন্য ভাইয়া আমাকে সবসময় তুই যা তুই যা সবকিছুর মধ্যে থেকে। তার মানে কি ভাইয়াবল মানে হচ্ছে কি অর্থ যে করার যোগ্য, আমার ভাইয়া অনেক কাজ করার যোগ্য, তা আমি এটাকে মনে রাখবো না আর কাকে দিয়ে মনে রাখবো, কারণ আমার ভাইয়া অনেক কাজ করার যোগ্য, সেক্ষেত্রে ভাইয়া কাজ করার যোগ্য, তাই তো? দ্যাট ক্যান বি ডান, ভাইয়েবল। এরপর যদি বলি হ্যান্ডি, উপকারী। হ্যান্ডি হচ্ছে উপকারী এবং ইউজফুল হচ্ছে উপকারী। হ্যান্ডি কথাটার অর্থ হচ্ছে উপকারী। উপকারী, উপকারী জিনিস হাতে হাতে থাকবে না। উপকারী জিনিস মানুষের কোথায় থাকে? হাতে 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 থাকে। তাহলে হ্যান্ড কথাটাই তো আছে, হ্যান্ড, হ্যান্ডি আপনার হাতে ধরে রেখেছেন। এখন উপকারী জিনিস তো সবার হাতে হাতে থাকে, তাই হ্যান্ডি হয়ে যাচ্ছে উপকারী সিনোনিম। আমাদের হাতে কি থাকে বলেন তো? আমাদের হাতে কি থাকে? আমাদের হাতে এই জিনিস থাকে সবার, তাই না? উপকারী জিনিস, এই জিনিসই তো আমাদের উপকার করে, তাই না? এই জিনিস কিন্তু উপকারী না, এটা কিন্তু আপনার মানে কি বলে, এটা যে রেডিয়েশন আছে এটাও কিন্তু আপনার জন্য ক্ষতিকর। এই যে মোবাইলের যে রেডিয়েশন আছে, রেডিয়েশনটাও ক্ষতিকর। চেষ্টা করবেন ঘুমের সময় সবসময় ওয়াইফাইটা অফ করে রাখতে, অথবা ডাটা কানেকশন থাকলে সেটা অফ করে রাখতে, নয়তো রেডিয়েশনটা কিন্তু খুব ক্ষতিকর। তাহলে হ্যান্ডিও হচ্ছে উপকারী, ইউজফুল হচ্ছে উপকারী, এবং মনে রাখতে পারবো কি উপকারী জিনিস হাতে হাতে। উপকারী জিনিস হাতে হাতে, সেক্ষেত্রে হ্যান্ডি হয়ে যাচ্ছে কি উপকারী। এটা হয়েছে? হয়েছে এটা? গুড, ভেরি গুড। আচ্ছা 4টা বাজে না এখন, আমরা 3 মিনিট পড়বো। রিসেন্টমেন্ট, রাগ, অ্যাঙ্গার ও রাগ মনে রাখতে পারি কিভাবে দেখেন তো। ধরেন কোনো কিছু আমি একটা কাজের জন্য আমি কাউকে পাঠিয়েছি, এখন সে কাজটা করতে পারে নাই, আমার পছন্দ হয়নি কাজটা, তো তখন আমি তাকে আবার রিসেন্ট করবো, নাই যাও আবার যাও, রিসেন্ট করবো। রিসেন্ট মানে কি আবার পাঠানো, পুনরায় পাঠানো। তো পুনরায় পাঠানোটাকে আমি হেসে হেসে পাঠাবো নাকি একটা ঝাড়ি দিয়ে যাও হয় না, ঝাড়ি দিয়েই তো নিশ্চয়ই পাঠাবো। তার মানে কি রিসেন্ট যখন আমি করছি সেটা রেগে করছি, রিসেন্ট করছি রেগে, রিসেন্ট রেগে। রিসেন্ট করা হচ্ছে রেগে করা, এবং অ্যাঙ্গার মানে রাগ, সেটা আপনারা সবাই জানেন। অ্যাঙ্গার মানে কি রাগ। কোহেসিভ, দৃঢ়ভাবে লেগে থাকে এমন, এবং যেটাকে আপনি বলতে পারেন স্টিক টুগেদার, দৃঢ়ভাবে লেগে থাকে এমন। এবং কো জিনিসটা সবসময় পাশাপাশি অবস্থানকে বোঝায়, কো ওয়ার্কার বলে না, কলিগ বলে না। তার মানে কি পাশাপাশি লেগে থাকে এমন জিনিসকে বোঝানোর ক্ষেত্রে কোহেসিভ মানে বোঝানো হয়, বলা হয়। এরপরে যদি যাই, সেটা হচ্ছে ইনফ্রিঞ্জ। ইনফ্রিঞ্জ মানে কি ভঙ্গ করা, ভেঙে ফেলা। ট্রান্সগ্রেস যেটার সিনোনিম সেটা হচ্ছে কি ভঙ্গ করা বা ভেঙে ফেলা। মনে রাখতে পারি কিভাবে আসেন, খুব সহজে মনে রাখতে পারি। মনে করেন আপনি ডায়েট করছেন, মনে করেন আপনি আজকে চিন্তা করলেন যে আমি পণ করেছি যে আমি ডায়েট করব, আমি আবল তাবল জিনিস খাবো না, চিকেন ফ্রাই নুডলস টুডলস সবকিছু বাদ আজকে থেকে। তো আপনি সারাদিন কি বলে যে আপনি ফ্রিজের মধ্যে ঢুকেন নাই, সারাদিন আপনি ফ্রিজের মধ্যে ঢুকেন নাই। ইনফ্রিঞ্জ, ইনফ্রিঞ্জ মানে কি ফ্রিজের মধ্যে আপনি সারাদিন ঢুকেন নাই। তাহলে ইনফ্রিঞ্জে আপনি সারাদিন ঢুকেন নাই, কারণ কি আপনার প্রতিজ্ঞা ভঙ্গ হয়ে যাবে। আপনি যে ডায়েট করেছেন সেই ডায়েটের প্রতিজ্ঞা আপনার ভঙ্গ হয়ে যাবে। আপনি ফ্রিজের মধ্যে না ঢুকে ঘাস খেয়ে আছেন, গ্রাস বা গ্রেস, ট্রান্সগ্রেস। আপনি ট্রান্সগ্রেস হচ্ছে কি সারাদিন আপনি প্রতিজ্ঞা ভঙ্গ করছেন না। কিন্তু রাতের বেলা দেখবেন যারা ডায়েট করেন তারা মোটামুটি জানেন, এই ব্যাপারটার সাথে পরিচিত, সারাদিন আপনি ডায়েট খুব ভালো করতে পারবেন, কিন্তু সন্ধ্যার পর হলে শুরু হবে আপনার খারাপ লাগাটা, না এখন তো কিছু খেতে হবে, এবং সেটাই বেশি ক্ষতিকর। আপনি সারাদিন খান সমস্যা নেই, সন্ধ্যার পরে না খেলেই চলবে। তাহলে সন্ধ্যার পরে গিয়ে যখন আমরা পরে চিন্তা করি যে না আর সম্ভব না, কষ্ট হয়ে যাচ্ছে, তখন আপনি আপনার প্রতিজ্ঞা করে প্রতিজ্ঞাটা ভেঙে ফেলেন ফ্রিজের ভিতর। আপনি চিন্তা করেন যে যাই হোক যা হয়েছে হয়েছে, এত চিকন হওয়ার দরকার নাই, ফ্রিজে দেখি কি আছে, ইনফ্রিঞ্জে ঢুকে যান। তো ইনফ্রিঞ্জে যখন বা ফ্রিজের ভেতরে যখন ইন করছেন, প্রতিজ্ঞাটা ভঙ্গ হয়ে গিয়েছে, ফ্রিজের ভেতরে গিয়ে আপনি দেখতে পাচ্ছেন সন্দেশ আছে, সন্দেশ খেয়ে ফেলবেন। তাহলে ইনফ্রিঞ্জে যখন ঢুকে যাচ্ছেন আপনার প্রতিজ্ঞা ভেঙে যাচ্ছে, এবং আপনি
যে ঘাস পুষ খাওয়া, ট্রান্সগ্রেস মানে ঘাস খাচ্ছিলেন, ঘাস মানে কি ওই যে শাকসবজির কথা বলছি আর কি। তো এই শাকসবজি খাওয়া চিন্তা বাদ দিয়ে আপনি চিন্তা করলেন কি আপনি ফ্রিজের ভেতরে গিয়ে যা আছে সেটা খাবেন, তাহলে ট্রান্সগ্রেস হচ্ছে কি ভঙ্গ করা, ইনফ্রিজ হচ্ছে ভঙ্গ করা। সহজ। এরপরে আমি আমি যদি বলি এটাকে মনে রাখতে পারি কিভাবে, ফ্রিজে ঢোকা, এটাকে মনে করলে আপনার মনে চলে আসবে। এরপর যদি বলি ব্রোশার, দেখেন তো এটা কোথায় এসেছে, কি বলতে পারবেন? প্রথম ধাপের প্রশ্নটা দেখেছিলেন? প্রথম ধাপের প্রশ্নে এই কোয়েশ্চেনটা এসেছিল, ব্রোশার প্যাম্পলেট। এটা কিন্তু আমার প্রথম ধাপেও আমি এদেরকে এটাই পড়িয়েছিলাম, ব্রোশার এবং প্যাম্পলেট। তাহলে এটা এখান থেকে কমন পড়েছে, এই জন্যই বলছি যে এখান থেকে যা যা আছে সাজেশনটা আমি মানে মোটামুটি একটা ক্লাস নেওয়ার আগে সেই ক্লাসের ব্যাপারে মোটামুটি রিসার্চ করে ক্লাস নেই, হ্যাঁ। তো সেই জন্য এখান থেকে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসগুলো পাবেন, এগুলো যেন একেবারেই মিস না হয়। ভোকাবুলারি একটা না একটা এখান থেকে পেলেও পেতে পারেন। ব্রোশার যদি বলি সেটা হচ্ছে কি ছোট পুস্তিকা বা লিফলেট, এবং যেটাকে বলা হয় প্যাম্পলেট এটা হচ্ছে ছোট পুস্তিকা বা লিফলেট। মনে রাখতে পারি কিভাবে, ধরেন আপনি কোনো জায়গায় পরীক্ষা দিতে গিয়েছেন, ওই আপনার বিভিন্ন চাকরি পরীক্ষা দেন না, বিভিন্ন চাকরি পরীক্ষা দিতে গেলে দেখবেন বিভিন্ন সময় বাইরে অনেকে লিফলেট নিয়ে দাঁড়িয়ে থাকে, সেটা হতে পারে কোনো কোচিং এর, হতে পারে কোনো কিছুর, মানে থাকে না যে কোনো একটা ট্যুরের এজেন্সি হতে পারে, আপনাকে এসে খুব সুন্দর করে হ্যান্ডসাম ভাবে আপনাকে বলবে ব্রো বা স্যার। ব্রো মানে কি ওই যে ভাইয়ের যে শর্ট ভার্সন আর কি, একটু মডার্ন ভাবে ডাকে ব্রো বা স্যার। এই ব্রো স্যার বলে আপনাকে পাম্পট্টি দেয় যে আমাদের সার্ভিসটা কিনেন, তাহলে আপনার একটু লাভ আছে। তাহলে ব্রো স্যার যদি আমি বলি, ব্রো স্যার হচ্ছে কি, ব্রো স্যার হচ্ছে ব্রো এবং স্যার বলে পাম্পট্টি দেয়, পাম্পট্টি দেয়। তাহলে ব্রোসার ইকুয়াল টু কি প্যাম্পলেট, এবং যেটা কিনা ছোট পুস্তিকা হয়ে যায়। দেখেন তো মনে রাখতে পারবেন? না না মনে রাখার তো কোনো কারণ নাই। এবং এই জিনিসটা প্রথম ধাপে এসেছিল। ইকুইভোকাল, অস্পষ্ট, যেটাকে আপনি বলতে পারেন মিস্টেকেন। অনেক সময় আমরা ভোকাল কথাটা কি, ভোকাল কথাটা সাধারণত স্বরের সাথে যায়, মানুষের যে কণ্ঠস্বর আছে কণ্ঠস্বরের সাথে ভোকাল কথাটা যায় না। সেক্ষেত্রে আপনি ইকুইভোকাল যখন বলছেন আপনার স্বর, কারোর কণ্ঠস্বর আপনি ঠিক মতো শুনতে পাচ্ছেন না, এমন বোঝানোর ক্ষেত্রেই ইকুইভোকাল কথাটা হতে পারে, যেটার অর্থ হচ্ছে কি মিস্টেকেন, অস্পষ্ট। তাহলে আমি যদি বলি ভোকাল অস্পষ্ট বা কণ্ঠ অস্পষ্ট, কণ্ঠ অস্পষ্ট, তাহলেই সেটা হয়ে যায় ইকুইভোকাল বা অস্পষ্ট। দেখেন তো মনে রাখা সহজ না? তাহলে এই পেজটা লিখে নেন, এবং তারপরে আমরা একটা ইয়ে করলাম, তারপর একটা নামাজের বিরতিতে যাব আমরা, হ্যাঁ। হয়েছে এটা? ওকে, তাহলে আমরা এখন একটা নামাজের বিরতিতে যাই। কতক্ষণ নিবেন নামাজের বিরতি? 10 মিনিট? কতক্ষণ চাই? স্যার আপনার ক্লাসে টাইম চলে যায় ফাস্ট। হ্যাঁ, আমার ক্লাসে আমি নিজেও টের পাই, আমার ক্লাসে আমি এনজয় করি, তো সেজন্য টাইম অনেক তাড়াতাড়ি চলে যায়, আমি টের পাই না খুব একটা। ঠিক আছে, তাহলে 10 মিনিটের একটা বিরতিতে যান, 10 মিনিটের একটা বিরতিতে যান। 10 মিনিটের একটা বিরতির পরে আমরা 4টা 13 বাজে, 4টা 14 বেজে যাবে, সরি 4টা 4 বাজে, 4 বেজে যাবে আপনাদের ছাড়তে ছাড়তে, ঠিক 4টা 14-তে চলে আসবেন। ঠিক আছে, আমরা 10 মিনিটের একটা বিরতিতে যাই, তারপর এসে ক্লাসটা কন্টিনিউ করবো। ধন্যবাদ সবাইকে। ঠিক আছে, ভেরি গুড। আশিক মিয়া আর সবাই, রেশমি আছেন, হ্যাপি আছেন, সাবিনা আক্তার আছেন, অনেকেই আছেন তার মানে, কিন্তু আরো কয়েকজন বাকি আছেন, সাবিনা সাবি আছেন, তাবাসসুম আছেন, আরো কারা আছেন, আফরোজা আছেন, ভেরি গুড। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এর পরের যে সিনোনিম অ্যান্টোনিম গুলো আছে সেগুলো যদি একটু দেখে ফেলি, সেগুলো কি ছিল? এরপরে যদি আমরা বলি রুটিনে দেয়া আছে 30 তারিখ, কি স্যার রুটিনে কোনটা দেয়া আছে 30 তারিখ? 2 মিনিট টাইম দিব কেন মাহমুদা, কেন 2 মিনিট টাইম দিব কেন বলুন তো একটু, কি করতে হবে 2 মিনিটে? হুম, ওকে। তারপরে যদি যাই, তারপরে যদি যাই, আচ্ছা কিছু বলতেন আপনারা, সাবিনা সাবি আর তানিয়া আক্তার, বলুন স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার, ভালো আছেন আপনারা? জি স্যার, ভালো আছি। স্যার আপনি আপনার ওই দিন আপনার এবং
তারপর হচ্ছে আমাদের অন্য একজন স্যার দুজনের ওই ভিডিওটা দেখছিলাম স্যার বিসিএস এর যে এটা আপনাদের জানি এটা বলছিলেন তো ওকে একবার না স্যার কয়েকবার দেখেছি স্যার বারবার খালি প্রশ্ন জাগতে স্যার কিভাবে আমাদেরও তো আসলে ইন্সপিরেশনের একটু দরকার আছে তো স্যার আপনি আসলে কি কি বই ফলো করছেন এবং পড়াগুলো আসলে কতবার স্যার একটা জিনিস দেখা যায় কি যে আমরা একটা বই একবার পড়ছি দুইবার পড়ছি তারপর মনে হয় যে না এটা পারি আর পড়ার দরকার নেই মাঝে মাঝে এমন অবস্থা যে পড়া খুঁজে পাই না যে কি পড়বো এরকম একটা অবস্থা হয় অথচ এক্সাম দিতে গেলে দেখা যায় কনফিউজড ভরে যায় একদম ভুলের এরকম কোনো আবার শেষ হয় নেই কেমনে? পড়া আবার খুঁজে পান না কেমনে? মানে পড়া আছে, অবশ্যই পড়া, মানে যে এই যে দেখা জিনিসগুলো গেল আছে। যে বললাম বিসিএস পড়াতে হলাম এরকম তা আপনি স্যার কি কি বই ফলো করছেন এবং পড়াগুলো বারবার বই বারবার বলতে কিভাবে যে সেই কোনো একটা পড়াগুলো করছেন প্রকাশনীর বই আপনি ফলো করলেই হয়ে যায়, যে কোনো একটা প্রকাশনীর বই আপনি দেখবেন। আর কন্টিনিউয়াসলি আপনি প্রশ্নগুলো, প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো আছে সেগুলো একটু দেখবেন। প্রিভিয়াস ইয়ার প্রশ্ন আপনার ডেইলি রুটিনে রাখবেন পড়ার। আর ম্যাথ রাখবেন 1 ঘন্টা করে, ইংরেজি রাখবেন 1 ঘন্টা করে। অর্থাৎ ম্যাথ রাখবেন 1 ঘন্টা ডেইলি পড়বেন, ইংরেজি 1 ঘন্টা ডেইলি পড়বেন। জব সলিউশনের প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্ন আছে সেগুলো 1 ঘন্টা ডেইলি পড়বেন, এখানে কোনো কম্প্রোমাইজ নাই। এগুলো ডেইলি 1 ঘন্টা পড়ে তারপরে যে কোনো একটা সাবজেক্ট ধরে ধরে, আমি যেটা করতাম আর কি, যে কোনো একটা সাবজেক্ট ধরে ধরে ওইটাকে সিলেবাস ধরে ধরে শেষ করতাম। ঠিক আছে? সেই সিলেবাসটা ধরে ধরে শেষ করতে গেলে, সিলেবাস যদি আপনাদের প্রাইমারিতে না থাকে, আপনি মানে বইয়ের আগাগোড়া যেখান থেকে বেশি আসে একটু অ্যানালাইসিস করে পড়তে পারেন, এই জাতীয় কাজগুলো। আর আরেকটা টোটকা সবাইকে বলে দেই, টোটকা বলতে এটা একটা টেকনিক আর কি। টেকনিকটা হচ্ছে, পড়তে বসার আগে অনেকের আছে কনসেন্ট্রেশন আসে না। অনেকের আছে যে কনসেন্ট্রেশন আসে না, যে মানে থাকে না, পড়তে বসেছেন, আপনি চিন্তা করছেন যে রহিবের মা কি করলো, করিমের বাপ কি করলো, এই জাতীয় চিন্তা আপনার মাথায় পড়তে বসলে দেখবেন বেশি আসে। এটা আপনার যে হয় শুধু একা তা কিন্তু না, আমারও হয়। তো এই জাতীয় চিন্তাগুলো মাথার থেকে যখন আপনি আউট করতে চাইবেন, সেই জিনিসটা করবেন কি, আপনি ঘড়ির যে সেকেন্ডের কাঁটা আছে না, পড়তে বসার সময় ঘড়ির সেকেন্ডের কাঁটার দিকে 2 মিনিট তাকিয়ে থাকবেন। সেকেন্ডের কাঁটা, মিনিটের কাঁটা না। সেকেন্ডের কাঁটা যে একটা 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 ক্লিক ক্লিক করে দুইবার যে ঘুরে পুরোটা শেষ হচ্ছে না, মানে 120 সেকেন্ড যে ঘুরছে, সেই কাজটা 120 সেকেন্ড পর্যন্ত আপনি দেখতে থাকবেন। মানে সেকেন্ডের কাঁটার দিকে অপলক তাকিয়ে থাকবেন, এক দৃষ্টিতে তাকিয়ে থাকবেন। সেকেন্ডের কাঁটাটা যেমন আমি এখন তাকিয়ে আছি, সেকেন্ডের কাঁটাটা এই 15 থেকে 16, 17, 18, 19, 20 এরকম যে একটা একটা করে নামছে, অ্যানালগ ঘড়ি হতে পারে, ডিজিটাল ঘড়িতে না। যখন পুরোটা ঘুরে আসছে সেটার দিকে তাকিয়ে থাকবেন, তখন দেখবেন আপনার যে অ্যাটেনশন, মানে ওই যে রহিমের বাপ করিমের মা এই জাতীয় অ্যাটেনশন সবকিছু চলে যাবে। তখন আপনার অ্যাটেনশন এক জায়গায়, ফোকাসটা চলে আসবে। তখন যদি আপনি পড়তে বসেন, সেই পড়াটা খুব তাড়াতাড়ি ক্যাচ করতে পারবেন, কারণ অ্যাটেনশন আপনার এক জায়গায় আটকে গিয়েছে তখন, মানে এতক্ষণে এই জিনিসটা করলে। ঠিক আছে? তাহলে স্যার যিনি বলছেন, আমি একটু কথা রিভিশনটা বলতে চাই। কিভাবে দিতে রিভিশন, প্রচুর রিভিশন। পড়া তো আসলে বেসিক্যালি রিভিশনই। পড়ার তো এখানে আপনি একবার না হয় শেষ করে যেতে পারবেন একটা বই, এরপরে তো যত পড়বেন তত ভুলবেন, পড়তে পড়তে ভুলতে ভুলতে আবার শিখবেন। রিভিশনটাই পড়া আসলে, এছাড়া আর কোনো পড়া নাই, কিন্তু রিভিশনটাই বেশি করে দিতে হবে। ঠিক আছে? জি তো স্যার মানে প্রতিনিয়ত রিভিশনের মধ্যে থাকতে হবে। টার্গেট ধরবেন যে কোনো, যেমন আমি খুব গুছিয়ে পড়তাম আর কি। গুছিয়ে বলতে কি, আমার প্রত্যেকটার জন্যই প্ল্যান ছিল যে এত দিনের মধ্যে আমি এটা পড়বো, অত দিনের মধ্যে আমি ওইটা পড়বো, এত দিনের মধ্যে আমি এই টপিক শেষ করবো, এত দিনের মধ্যে আমি রিভিশন শুরু করবো, এত দিনের মধ্যে আমি মডেল টেস্ট দেওয়া শুরু করবো। এবং একটা সত্যি কথা হচ্ছে যে আমি কখনো আমার যে ডিসিশন আছে, বা আমার যে প্ল্যান আছে, বা আমার যে গোল আছে, সেই গোলের সাথে আমি কখনো কম্প্রোমাইজ করি নাই। মানে আপনি চিন্তা করছেন যে আরে প্ল্যান তো আমিই করেছি, না করলে আর কি হবে, থাক। আমি এই জিনিসটা জীবনে করি না। আমার প্ল্যান মানে আমার প্ল্যান, আমি পরিপূর্ণভাবে করবো। এবং সেটা যদি আমার টার্গেট থাকে যে আমি এতটুকু টার্গেট করব, তাহলে অতটুকু আমি করেই ছাড়তাম, মানে সেদিন আমার যাই হোক না কেন। তো সেই জন্য এইভাবে আর কি পড়তাম। ঠিক আছে? মানে এভাবে একটু মানে সিলেবাসটা ধরে ধরে পড়বেন, হ্যাঁ। আর মানে যারা কনগ্রাচুলেশন স্যার জানাচ্ছেন তারা তো ঠিক আছে, মানে আপনাদেরকে অনেক ধন্যবাদ। আল্লাহ দিয়েছে, সৃষ্টিকর্তা দিয়েছে আমাকে অনেক, মানে অনেক প্রেস্টিজিয়াস 2টো চাকরি দিয়েছে 1 মাসের মধ্যে, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো যেখানে মানুষের মানে একটা একটাই অনেক মানে টাফ, একটা তো মানে ইনফ্যাক্ট আমার সাথে যারা ছিল অনেকের তো মানে একটাই তো হয়নি, নন ক্যাডার ক্যাডার কোনোটাই তো হয়নি। তো সে জায়গায় 1 মাসের মধ্যে আমার ট্যাক্সে হয়েছে, কাস্টমসে হয়েছে, 2টো জায়গায় হয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া, অনেক শুক্রিয়া। কিন্তু সত্যি কথা বলতে কি জানেন, আমি আরো দূর পর্যন্ত যেতে চাই, মানে আমি এখানে থামতে চাই না। এবং আমার আরো একটা বিসিএস দেয়া আছে। জি স্যার তো ইনফ্যাক্ট আমি, স্যার বলছিল মুকুল স্যার যে আপনি হয়তো বা থামবেন না এত হ্যাঁ, আমি তাড়াতাড়ি এখনো স্যার থামবো আপনার না। সাবজেক্ট কি ছিল আমার এনএসসি তো বিবিএ আপনার ছিল, সাবজেক্ট আমার কি ছিল বিবিএ ছিল সাবজেক্ট, বিবিএ করেছি। এবং আমার যে ভাইবা বোর্ড ছিল, ট্যাক্স ট্যাক্স ক্যাডার, যেটা মানে আমার যেটা এসেছে আর কি, ট্যাক্স, ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর। সেক্ষেত্রে এই জায়গাটা খুবই প্রেস্টিজিয়াস। কিন্তু মানে আমার যে ভাইবা বোর্ড ছিল, সেই ভাইবা বোর্ডটা খুব একটা ভালো ছিল না। মানে আমি যার আন্ডারে ভাইবা দিয়েছি, এই ভদ্রমহিলা আপনার বেশ
খারাপ ছিল আর কি, একেবারেই খারাপ। মানে ওনার বোর্ড থেকে 41-এ ওই রকম ফলাফল কেউ ভালো করতে পারেনি, 43-এও তেমন ভালো করতে পারেনি। সেখান থেকে আমি যতটুকু দূরে এসেছি, এটা আসলে সবাই এটাকে বলছে যে এটা আসলে রেকর্ড মানে মোটামুটি ব্রেক করা হয়েছে, যে ওনার বোর্ড থেকে তুমি এরকম করতে পেরেছো। তো যদি আমি ওনার বোর্ডে না থাকতাম, মানে আমার কাছে আফসোসটা এই কারণেই, মানে আমি আমি যে বললাম যে না আমি থামতে চাচ্ছি না, কারণটা কি জানেন, আমার আফসোসটা এই কারণে, আমি যদি ওনার বোর্ডে না থাকতাম, আমি যদি ফার্স্ট সেকেন্ড থার্ড সিরিয়ালেও থাকতাম, আমি অবাক হতাম না। কারণ আমার রিটার্নটা কি হয়েছে আমি জানি, আমার ভাইবা আমি কতটুকু ভালো দিতে পেরেছি আমি জানি। কিন্তু যদি আমি ভাইবাটা মানে থাকে না যে ওনার বোর্ডে না পড়ে, কোনো কোনো বোর্ডে আছে যে 110 নাম্বারই হায়েস্ট দেয়, 200-তে 110 নাম্বার হায়েস্ট দেয়, তার মার্কসই 110 দিয়ে শুরু হয়, এর বেশি তিনি দিবেন না। আবার কিছু কিছু বোর্ড আছে, একেবারে নাম ধরে আমি বলতে আপনাদের বলে লাভ নাই, যাই হোক, কিছু কিছু বোর্ড আছে যাদের আবার মানে মার্ক শুরুই হয় 130-40 দিয়ে এবং তারা 190 পর্যন্ত থাকে। তো এই জায়গায় যেখানে 0.50 ব্যবধানে হাজার হাজার পেছনে চলে আসে, সেই জায়গায় 10-15 নাম্বার ব্যবধানে কি হবে চিন্তা করেন। আর সেই জায়গায় তো 50-60-এর ব্যবধান আছে ভাইবার মার্কসে। এবং এই ভদ্র মহিলা আমার আমার কাছে খুব খারাপ লেগেছে কেন জানেন, সে আমি প্রাইভেট ইউনিভার্সিটি পড়েছি দেখে সে আমাকে মোটামুটি অনেকক্ষণ পেঁচিয়েছে এই ব্যাপারে। মানে আমার রিটেন এক্সট্রা অর্ডিনারি ভালো ছিল দেখে আমি হয়তো বা এখান থেকে পার পেয়ে গিয়েছি। মানে আমার হয়তো বা ভাইবাটা, যেখানে আমার ভাইবা সব থেকে ভালো হওয়ার কথা ছিল, মানে তিনি হচ্ছে কি, তিনি ঢাকা ইউনিভার্সিটি খুব পছন্দ করে। তো আমার দুই জায়গায় আমি পড়েছি, আমি ঢাকা ইউনিভার্সিটিতে এমবিএ করেছি, বিবিএ করেছি নর্থ সাউথ থেকে। তো তিনি আমাকে বলছেন যে তুমি তো সার্টিফিকেটে দেখছি নর্থ সাউথ থেকে বিবিএ করেছো, ঢাকা ইউনিভার্সিটি থেকে এমবিএ করেছো, তো পার্থক্যটা কি, তোমার কাছে কি মনে হয়েছে? মানে তিনি আমাকে মানে প্রচন্ড পরিমাণে চেষ্টা করেছে আমি যেন নর্থ সাউথ সম্পর্কে বাজে কিছু বলি। তো আমার মানে সত্যি কথা বলতে গেলে আমার মুখ দিয়ে মানে মিথ্যা কথাটা বেরোয় নাই। আর আমার সহজে আমি শুধু শুধু কেন মিথ্যা কথা বলবো, আমি পরে বলছি যে স্যার আমার কাছে নর্থ সাউথ মনে হয়েছে বেশি প্রেশার, এই জায়গার পড়াগুলো বেশি স্ট্রাকচার্ড। পরে বলে যে তাহলে কি ঢাকা ভার্সিটিতে প্রেশার নাই? আমি বলি যে স্যার আছে, কিন্তু আমার তো স্যার আমি দুই জায়গায় তো ভালো রেজাল্ট করেছি, তো আমার কাছে মনে হয়েছে আমার ঢাকা বিশ্ববিদ্যালয় করতে সহজ হয়েছে, নর্থ সাউথে কঠিন হয়েছিল। এবং তার এটা পছন্দ হয় না, তিনি প্রতিনিয়ত আমাকে পিঞ্চ করছিলেন নর্থ সাউথ নিয়ে, নর্থ সাউথে এটা সেটা, তোমরা তো বাস্তব সম্পর্কে আইডিয়া কম, এই কম সেই কম। সত্যি কথা, ঠিক আছে বাস্তব সম্পর্কে, কিন্তু আমি কি জানি সেটা তো আমাকে জিজ্ঞাসা করেন নাই বাবা। আমি কি জানি, আমি কি পড়ে আসছি, আমি কি না করে আসছি, নর্থ সাউথ থেকে আমি 3-4টা বিসিএস এ কোয়ালিফাই করেছি, এটা তো আপনি জানেন তাই না? ওনার হাতে কিন্তু সবকিছু থাকে, আমি কি কি করেছি সবকিছু থাকে। এখন মানে বড় কথা হচ্ছে যে ওনার আহ, কিছু বিল্ট ইন সমস্যা থাকে না, দেখবেন কিছু কিছু জায়গায় বিল্ট ইন সমস্যা থাকে। হ্যাঁ, 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 মেয়ে ছিল, মেয়ে ছিল। এবং তার নাম বলে দেই, সিদ্দিকা খানম। তাকে মাদার অফ নন ক্যাডার বলা হয়, সিদ্দিকা খানম। এবং আমি আসলে প্রেস কনফারেন্স করারও এমনিতে প্ল্যান ছিল আমার, যে আমার ভাইবা বোর্ড শেষ হওয়ার পরে আমি প্রেস কনফারেন্সও করার জন্য আমি জার্নালিস্ট খুঁজছিলাম ইনফ্যাক্ট, যে আপনার আমি কথা বলবো, কারণ এই যে কোন ভার্সিটিতে পড়েছি, কোন এলাকায় বাসা, এই জাতীয় জিনিসগুলো কিন্তু জিজ্ঞাসা করা নিষেধ। মানে ভাইবা বোর্ডে এটা জিজ্ঞাসা করলে, মনে করেন যে আমার বাড়ি কুমিল্লা, ভাইবা যে দিতে এসেছে তার বাড়ি কুমিল্লা, জিজ্ঞাসা করুন তুমি কুমিল্লা, তুমি কোন উপজেলায় থাকো? এই উপজেলা। আরে আমি তো এই উপজেলা, তুমি আমাকে কে চিনো? হ্যাঁ। আরে সে তো আমার ক্লোজ, তুমি ক্যাডার। এরকম হাজার 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 দৃষ্টান্ত আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় গিয়েছো, ভাইবা বোর্ডে যিনি চেয়ারম্যান তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের, না হয়ে উপায় নাই। যিনি চেয়ারম্যান তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের, না হয়ে উপায় নাই। কারণ নর্থ সাউথের থেকে, নর্থ সাউথ তো এস্টাবলিশ হয়েছে 1992 সালে, তো তারা কি এখনো চেয়ারম্যান পর্যায়ে গিয়েছে? আমি তো মাত্র বিসিএস এ আসছি, তো গেলে তো আমরাই যাবো তাই না? আমি মাত্র এসেছি, তো আমার ক্যারিয়ার কত দূরে, তো আমরা তো আর নিশ্চয়ই ওই জায়গায় যাব না। তো সেই জন্য এই জাতীয় জায়গাগুলো আছে কি, কিছু কিছু জায়গায় আসলে আসলে লাক যদি আপনার খারাপ থাকে, মানে আমি এই ভাইবা বোর্ড থেকে আপনাদের দেখবেন প্রাইমারির যে ক্লাস করায় মিলন স্যার, শাহজালাল আলী মিলন স্যার, আপনাদের প্রাইমারির যে ভাইবার ক্লাস করে, আপনারা যখন কোয়ালিফাই করবেন তখন দেখবেন স্যার ক্লাস পাবেন। তো স্যার ভাইবা ব্যাপারে এক্সপার্ট, প্রত্যেকটা বিসিএস থেকেই স্যারের প্রায় 50-60 জন ক্যাডার বের হয়। তো স্যার যখন আমাকে শুনলেন যে আমি ওনার বোর্ডে পড়েছি, স্যার আমাকে প্রথম দিকে বলেছেন আল্লাহ ভরসা, কিছু বলেন নাই। পরে যখন উনি রেজাল্ট শুনলেন পরে বলে যে সজল তুমি মানে হয়তোবা প্লেস করতা, মানে ওনার বোর্ডের থেকে ক্যাডার সহজে বের হয় না, এরকম আর কি অবস্থা। তো সেখান থেকে আমি যেহেতু একটা পোস্ট নিয়ে আসতে পেরেছি, সেক্ষেত্রে এটা হয়তো বা ইয়ে ছিল। বাট আমার আফসোসটা এই জায়গাতেই, যদি আমি মানে আমার যোগ্যতা দিয়ে যদি আমি এতটুকু যেতে পারতাম, আমি হয়তো বা আর আফসোস করতাম না। কিন্তু এটা আমার যোগ্যতা ছিল না, সে আমাকে আটকে দিয়েছিল। মানে থাকে না যে একটা পা বেঁধে রাখার পর আপনি যতটুকু যেতে পারবেন ওইটা কি আপনার যোগ্যতা নাকি? পাটা ছেড়ে দেন না, পাটা ছেড়ে দেখান, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয় না, আপনি বুয়েট এনে ছেড়ে দেন না আমার সামনে, তারপরে দেখি যে কে কত দূর যেতে পারে। কিন্তু আমার তো পা বেঁধে রেখেছেন, আমি নর্থ সাউথে পড়েছি দেখে। এবং বলে রাখা ভালো, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিলাম, আমি পড়ি নাই। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে 1126 ছিল আমার সিরিয়াল, আমার সাবজেক্ট ছিল হোটেল ম্যানেজমেন্ট এন্ড ট্যুরিজম, বিবিএ তে আমি পড়ি নাই, কারণ এই সাবজেক্ট আমি পড়বো না। কারণ আমার ইচ্ছা ছিল আমি এইচআরে পড়বো, সেজন্য আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই নাই। এবং মজার ব্যাপার হচ্ছে আমি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি নাই এটা আমি সেখানে বলতে পারি নাই।
যদি আমি বলি এমনিতেই আমি নর্থ সাউথ দিয়ে যেসব করছি, এরপর যদি আমি বলি যে স্যার আমি চান্স পেয়েছিলাম আমি কিন্তু পড়ি নাই, সে আমাকে অহংকারী মনে করবে, আমার গায়ে চেয়ারও ফিকে মারতে পারে যে, যাও তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ো নাই, তুমি তো মানুষই না, এরকমও হতে পারতো। সেই জন্য আমি কোনো কথাই বলি নাই, চুপচাপ ছিলাম। আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিরিয়াল ছিল, আমি ভর্তি হই নাই বিবিএ তে। তো এই জাতীয় জিনিসগুলো কিছু কিছু সময় বায়াসনেস কাজ করে, এবং এই জিনিস যতদিন পর্যন্ত বাংলাদেশে থাকবে এই মানে বাংলাদেশে আসলে ট্যালেন্টের কদর হবে না, একেবারে এটা এটা একেবারে লিখে দেয়া কথা। তাহলে এরপরে যদি যাই আমরা, সেটা কি ইলুসিভ। ইলুসিভ হচ্ছে অলিক বা অবাস্তব চিন্তা ভাবনা। ইলুসিভ, ইল কথাটার অর্থ কি? অসুস্থ না? তাহলে ইলুসিভ হচ্ছে অসুস্থ বা অবাস্তব চিন্তা ভাবনা যখন বলা হয় ইলুসিভ, সেটা হচ্ছে কি অলিক বা অবাস্তব। এবং নট সার্টেন যদি আমি বলি, সেটাও অবাস্তব বা যেটা অনিশ্চিত কথাবার্তা। মহিলার নাম মানে ওই যে আমার ভাইবা বোর্ডের নাম চিন্তা করে আমার মাথায় রক্ত উঠে গিয়েছে। মানে আহ, থাকে না যে আমি আসলে বলে বুঝাতে পারবো না যে কি পরিমাণ মানে আমার আছে, আমি হয়তো বা প্লেস করতে পারতাম, আমি ফার্স্ট সেকেন্ড থার্ড এর মানে কাছাকাছি চলে যেতে পারতাম মানে পুরো বাংলাদেশের মধ্যে। মানে একেবারে পাটা আটকে রেখেছে আমার, মানে এই জায়গার মধ্যে আমি হয়তো বা ভাইবার মধ্যে আমার 30-40 মার্কসের ব্যবধান হয়ে গিয়েছে এই জায়গায় অন্যান্যদের থেকে। এরপরে যদি আমি বলি সেটা হচ্ছে ইফেইস, সেটা হচ্ছে মুছে ফেলা ইফেইস দিয়ে। তাহলে ইফেইস যখন বলছেন, ধরেন কোনো কিছু যদি একটা করেন, কি বলে যে কোনো কিছু একটা ইফেক্ট যখন দেন, মনে করেন ইফেক্ট কথাটা আমরা বলি না, ওই যে ইউক্যাম ইফেক্ট, তারপর আরো কি কি যেন ইফেক্ট আছে। তো এই জাতীয় ইফেক্ট দিলে আপনার পুরোনো চেহারাটা মুছে গিয়ে নতুন একটা চেহারার সৃষ্টি হয় না? মানে আপনি বিউটি, ওই যে বিউটি ক্যাম দেন, এই ইফেক্ট, এগুলোর সাথে আমরা সবাই মোটামুটি পরিচিত। তার মানে কি ইফেইস করা মানে কি? কোনো কিছু মুছে ফেলা। ইফেইস হচ্ছে কি কোনো কিছুকে মুছে ফেলে নতুন করে আপনি আবার সেটাকে তৈরি করছেন, সেক্ষেত্রে ইফেইস হচ্ছে রাব আউট, যেটা কিনা মুছে ফেলার কথাই ব্যবহৃত হয়। সেক্ষেত্রে ইফেইস হচ্ছে মুছে ফেলা, রাব আউট কথাটা হচ্ছে মুছে ফেলা। ইন্টারপিড, সেটা হচ্ছে ও না, এরপরে কি ইন্টালেকচুয়াল এবং ইন্টেলিজেন্ট। ইন্টেলিজেন্ট মানে কি কি বলে বুদ্ধিজীবী, ইন্টালেকচুয়াল ও বুদ্ধিজীবী, এটা আপনারা মোটামুটি জানেন, এটা নিয়ে কোনো কনফিউশন নাই। এরপরে যদি বলি ফিয়ারলেস বা ইন্টারপিড, ইন্টারপিড হচ্ছে সাহসী এবং ফিয়ারলেস কথাটাও হচ্ছে সাহসী। মনে রাখবো কিভাবে? ইন্টারপিড যদি বলি সেটাকে যে সাহসী বলা হয়, এটাকে যদি মনে রাখতে চাই, আমার মা আমাকে এইচএসসি পাশ করার আগ পর্যন্ত দূরে ছাড়তেন না, আমাকে বলতেন তুমি এখনো বাচ্চা আছো, তুমি দূরে যেতে পারবে না। তো দূরে যেতে পারবে না বলতে কি, আমার নানু বাড়ি নরসিংদীতে, তো কখনো আমাকে যেতে দেয় না, আমাকে বলতো যে তুমি ইন্টার পাস করো, ইন্টার পাস করো, তাহলে তুমি সাহসী হয়ে যাবে। তাহলে কি ইন্টারপিড, সেটা হচ্ছে কি ইন্টার পাস, ইন্টার পাস করলে আমি সাহসী হয়ে গিয়েছি, সেক্ষেত্রে ইন্টার পাস কথাটি বললে আপনি বলতে পারেন সাহসী। ইন্টার পাস, এবং সেটার সিনোনিম হয়ে যায় কি ফিয়ারলেস। বুটলেগ, চোরাচালান করা বা স্মাগল করা, সেক্ষেত্রে বুটলেগের যে কথাটা আছে সেটাকে আপনি যদি বলেন স্মাগল বা চোরাচালান করা, মনে রাখতে পারি কিভাবে? দেখবেন বাংলা সিনেমার মধ্যে দেখবেন কিছু কিছু ভিলেনরা আছে, আর কিছু আর শিখি আর না শিখি, ছোটবেলায় আমরা যারা 90s এর বাচ্চা কাচ্চা বা ছেলে মেয়ে আছে, আমরা তো বাচ্চা কাচ্চা না, এখন তো আমরা বুড়া, তো 90s এর আমরা যারা আছি তাদের মধ্যে একটা জিনিস কমন আছে, তারা কিন্তু ছোটবেলায় যে বিটিভির সিনেমা আছে বিকাল 3টায় শুরু হতো, দেখেছেন, অনেকে আপনারাও দেখেছেন। বিকেল 3টার সিনেমার মধ্যে দেখবেন যে অনেকের মধ্যে দেখেন মানে তখন স্মাগল যে খারাপ জিনিস সেটা কিন্তু আমরা জানি ছোটবেলা থেকে। স্মাগলার কিছু বুঝি আর না বুঝি, স্মাগলার যে খারাপ জিনিস সেটা কিন্তু ছোটবেলার থেকে শিক্ষা, কারণ কি সিনেমাতে দেখেছি স্মাগলার গাঙ্গুয়া, ওই যে আশিক মিয়া বলছে গাঙ্গুয়া, হ্যাঁ এরকম একজন ভিলেনের নাম আছে। তাহলে স্মাগলার মানে খারাপ, এটা আমরা কিন্তু জানতাম ছোটবেলা থেকে। এবং স্মাগলার বা ভিলেন যারা আছে তারা দেখবেন অহেতুক কিছু জিনিসপত্র পরে থাকতো, বুট পরে থাকতো, হাতের মধ্যে গ্লাভস পরে থাকতো, আংটি পরে থাকতো, চেন পরে থাকতো, অহেতুক একটা জিনিস পরে থাকতো এই জাতীয়। তাহলে বুটলেগ যার আছে সে যে চোরাচালান করে, ওই যে সিনেমার মধ্যে দেখবেন স্মাগলাররা লেগের মধ্যে বুট পরে থাকে, মানে যারা স্মাগলার আছে ভিলেনরা বুট পরে থাকে না, এমন ভিলেন আছে বাংলা সিনেমায় বলেন তো? জাম্বুর কথা বলছে আশিক মিয়া, জাম্বুও তো বুট পরে থাকতো, খেয়াল করে দেখেন জাম্বুর পায়ে সবসময় বুট থাকতো কিন্তু। তার মানে কি এই জাতীয় যারা ভিলেন আছে তারা সবসময় সবসময় বুটলেগ করে থাকতো। তাহলে স্মাগল হচ্ছে কি বুটলেগ, এটা কি বুট লেগে পড়ে থাকা বা পায়ে বুট পরে থাকা। পরে থাকা, সেক্ষেত্রে বুটলেগ হচ্ছে কি স্মাগল, এটা হয়েছে। তাহলে বুটলেগের সিনোনিম হয়ে যাচ্ছে স্মাগল, তাই তো? এবং আপনাদের জন্য একটা জিনিস দোয়া করি, আর যাই হোক ফেয়ার কম্পিটিশনে যেন পড়েন। আনফেয়ার কম্পিটিশন আসলে এই জিনিসটা মেনে নেওয়া খুব টাফ হয়, মেনে নেওয়া খুবই টাফ হয়। আনফেয়ার কম্পিটিশনে যখন একটা জিনিস দেখতে পাচ্ছেন যে আপনি ওর থেকে ভালো, কিন্তু মানে সামহাউ সে ওইটাকে পছন্দ করে,
মানে উনি যে কিভাবে পজিশনে এই টাইপের মানুষরা যায় এটা আসলে বাংলাদেশ দেখেই সম্ভব আসলে, মানে এটা আসলে বলার কোনো ভাষা নেই আমার। এরপরে যদি আমি বলি ইনক্রেডিবল, ইনক্রেডিবল কথাটা হচ্ছে অবিশ্বাস্য এবং যেটাকে বলা যায় আনবিলিভেবল। ইনক্রেডিবল কথাটা হচ্ছে কি অবিশ্বাস্য, ইনক্রেডিবল সেক্ষেত্রে আমরা কিন্তু অনেক সময় বলি যে কি বলে কনগ্রাচুলেশন ফর ইয়োর ইনক্রেডিবল সাকসেস, সেক্ষেত্রে ইনক্রেডিবল কথাটা হচ্ছে আনবিলিভেবল, যেটা কিনা কখনো বিশ্বাস করা যায় না। এরপর যদি আপনি বলেন স্কাটেল, সেক্ষেত্রে স্কাটেল মানে কি পরিত্যাগ করা। মনে রাখবেন কিভাবে, অনেক মেয়েরা আছেন ছোটবেলায় স্কার্ট পরতেন না ছোটবেলায়। আমার বাসায় যে বাচ্চা কাচ্চা যারা জন্মাবে ছোটবেলায় আমরা তারা মানে দেখেছি, আমার ভাস্তা ভাস্তে যারা আছে, ভাগনা টাগনা যারা আছে, এরা কিন্তু ছোটবেলায় স্কার্ট পরতো, বড় হলে কিন্তু স্কার্ট পরে না। কারণ কি, তারা পরিত্যাগ করে দিয়েছে, বড় হয়ে তারা স্কার্ট পরাটা পরিত্যাগ করে দিয়েছে, কারণ এখন সে ম্যাচিওর হয়ে গিয়েছে। স্কার্ট পরলে মানুষ বলবে বাচ্চা, তাই বাচ্চা হবে না, সে বড় হবে। সেক্ষেত্রে স্কার্টেল, স্কার্ট হচ্ছে পরিত্যাগ করা। তাহলে যদি আপনি বলেন স্কার্ট পরিত্যাগ করা, স্কার্ট পরিত্যাগ করা, এবং অ্যাবান্ডান সেটাও হচ্ছে পরিত্যাগ করা। সেক্ষেত্রে আপনি যদি বলেন অ্যাবান্ডান, সেটাকে মনে রাখতে পারবেন কিভাবে, এই যে ডান কথাটা আছে অ্যাবান্ডন, এরপরে যে ডন কথাটা আছে ডন, এই ডনের কথাটা বলতে কি আমরা শাহরুখ খানকে বোঝাই না? ডন তো শাহরুখ খানের একটা মুভি, তাই না? এখন ডনের কথাটা বললে যদি শাহরুখ খানের কথা আমরা বলে থাকি, সেক্ষেত্রে ডনের কথাটা নিঃসন্দেহে পরিত্যাগ করাকে বোঝানোর ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে। কারণ শাহরুখ খান ডন মুভি করা ছেড়ে দিয়েছে, কতদিন ধরে ডন হয় না, ডন 2 এর পরে তো এখন আর ডল হয়নি। সেক্ষেত্রে অবশ্যই হয়ে যায় কি ডন, মানে কি বলে পরিত্যাগ করে দিয়েছেন, এখন আর শাহরুখ খান ডন মুভি করছেন না। বিলেটেড, ধীর গতি সম্পন্ন, লেট করে যে আসবে সেই তো ধীর গতি হবে, তাই না? লেট করে আসলে ধীরে, লেট করে আসলে ধীরে থাকবে। যে লেট করেছেন সেই তো ধীর গতি সম্পন্ন বা সে ধীরে এসেছেন। সেক্ষেত্রে এটার যদি সিনোনিম আমরা বলি সেটা হচ্ছে টার্ডি, যেটাকে বলা হয় ধীর গতি সম্পন্ন। এবং টার্ডি বলতে কি, সে টায়ার্ড যদি মনে রাখেন, টায়ার্ড মানুষই তো ধীর গতি সম্পন্ন হবে, তাই না? টায়ার্ড যদি আপনি বলেন, কেউ টায়ার্ড থাকলেই তো সে ধীর গতি সম্পন্ন হয়, নয়তো তো সে ধীর গতি থাকে না। কেউ টায়ার্ড আছে সে দেখবেন ধীর গতিতে চলবে ফিরবে। এরপর যদি আপনি বলেন সিকোয়েন্স, ওই যে স্টার জলসা, জি বাংলা, দেখেন না কি কি জানি সিরিয়াল আছে, একটার পর একটা সিকোয়েন্স, দেখে না? না, তাবাসসুম বলছে দেখে না। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড, এটা একটা খুব ভালো একটা অভ্যাস। তাহলে এই যে স্টার বাংলা, জি বাংলা, এই জাতীয় যে জায়গাগুলো আছে এগুলোর ক্ষেত্রে যখন আপনি বলছেন সিকোয়েন্স, একটার পর একটা সিকোয়েন্স মানে কি অনুক্রম বা সিরিয়াল। সিকোয়েন্স যে কথাটা আছে একটার পর একটা সিকোয়েন্স অনুযায়ী অনুক্রম হিসেবে চলে আসে। এবং তারপর যদি আমরা বলি টু ফলো, সেটা হচ্ছে অনুসরণ করা। টু ফলো হচ্ছে কোনো কিছু একটার পর একটা যখন অনুসরণ করা হয়, এবং সিকোয়েন্স হচ্ছে অনুসরণই করা। কম্পিটেন্ট, সক্ষম, এবং কেপেবল আমি যদি বলি সেটাও সক্ষম। কম্পিটেন্ট মানে কি সক্ষম, এটা আমরা জানি মোটামুটি, এবং যদি মনে রাখতে হয় সহজ করে তাহলে বলতে পারি কম্পিউটারকে চিন্তা করে, কম্পিউটার তো যে কোনো কাজ করার জন্যই সক্ষম। তাহলে কম্পিটেন্ট কম্পিউটার, এবং কেপেবল হচ্ছে সক্ষম, তাই তো? তাহলে এটা লিখে ফেলবেন। হয়েছে এটা? স্যার এখন ফেয়ার কিছু নেই, সব ডিভাইস পার্টি। হ্যাঁ, এটা ঠিক বলেছেন, এটা আসলে খুব আফসোস লাগে মাঝে মধ্যে। যারা আসলে যোগ্যতা, দেখেন আমি যথেষ্ট ভালো জায়গা পেয়েছি, ইনফ্যাক্ট মানে থাকে না যে ট্যাক্স কাস্টমস খুবই প্রেস্টিজিয়াস জায়গা, খুবই মানে থাকে না যে একেবারে আপনাকে নাকানি চুবানি খাইয়ে দিতে আমরা যে মাঝে মধ্যে বলি না আমাকে কর দিয়ে চলবা, এই করটাই কিন্তু আমার ডিপার্টমেন্ট, এই যে ট্যাক্স, তো এই করটাই কিন্তু ডিপার্টমেন্ট, মানে খুব পাওয়ারফুল একটা জায়গা। কিন্তু স্টিল মানে আমি এই জায়গার থেকে অনেক মানে আমি প্লেস করতে পারতাম এই জায়গায়, মানে আমি জানি তো আমি কি দিয়েছি। তো সেই ক্ষেত্রে এই জায়গার মধ্যে যখন একটা মানুষের জন্য আমার এই জিনিসটা মানে মোটামুটি থাকে না যে আমার ডিজায়ার্ড পজিশন আমি পাচ্ছি না, আমি এটাই পেতাম, আমি যদি এটাই পেতাম সমস্যা ছিল না আমার, কিন্তু আমি যদি সিরিয়ালে 1 নাম্বার থাকতাম, আমি ফার্স্ট হয়েছি বাংলাদেশে বিসিএস এ, অন্যরকম কিন্তু ব্যাপারটা ছিল, তাই না? এরপরে যদি আমরা বলি সেটা কি, জোভিয়াল, জোভিয়াল হচ্ছে আমুদে, এবং জলি সেটা হচ্ছে কি আমুদে। এবং এটাকে যদি আপনি মনে রাখতে চান তাহলে মনে রাখতে পারেন কিভাবে জানেন, বাংলাদেশের একটা নাটক করে একটা ছেলে আছে যার নাম হচ্ছে কি জোভান, চিনেন অনেকে, তার হাসি দেখে নাকি মেয়েরা প্রেমে পড়ে যায়। তো হাসি দেখে নাকি জোভানের হাসি দেখে নাকি মেয়েরা প্রেমে পড়ে যায়। তাহলে যদি আপনি বলেন জোভানের হাসি দেখে জলি প্রেমে পড়ে গিয়েছে, এটা বলতে পারেন, ঠিক আছে? যদি আপনি বলেন যে কি বলে
জোভিয়ালের সিনোনিমটা হয়ে যাচ্ছে জলি, কারণ জোভানের হাসি দেখে জলি পাগল হয়ে গিয়েছে, এভাবেও মনে রাখতে পারেন। আবার যদি বলেন যে জোভান হচ্ছে জলি মাইন্ডেড ছেলে, তাই সে খুব হাসি খুশি থাকে, এটা দুটোই দিয়ে দেয়, হ্যাঁ, পরীক্ষার মধ্যে দুটোই দিয়ে দেয়। যদি দুটোই দিয়ে দেয় আপনি জলিটা দিবেন, গেটা দেওয়ার দরকার নেই, নেগেটিভ কথা। সেক্ষেত্রে জোভিয়ালের সিনোনিমটা জলি দিয়ে দিবেন, তাই তো। এরপরে যদি আপনি বলেন ইনসাইট, সেটা হচ্ছে খেপানো। ইনসাইট কথাটা হচ্ছে কি, এটা চলে গেল কেন দেখেছেন? এই যে উল্টাপাল্টা কথা বলেছেন, এই জন্যই চলে গিয়েছে। আমাকে হঠাৎ করে বলছে এই ইয়েটা একটু দিয়েন তো, এই মানে ক্লাসের কাউকে ক্যামেরা চলে গিয়েছে ক্লাসরুমের থেকে, হ্যাঁ। এই যে উল্টাপাল্টা কথা বলেছেন দেখে ক্যামেরা চলে গিয়েছে। হঠাৎ করে আমাকে একজন বলছে স্যার আপনার ভয়েসটা জোভানের মতো। আমার ভয়েস জোভানের থেকে অনেক সুন্দর, আমি জানি জোভানের ভয়েস সুন্দর না, জোভান দেখতে সুন্দর, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, একটু সময় দিবেন আমাকে, একটু সময় দিবেন, আমরা ইয়েটা ঠিক করছি। স্যার তৃতীয় ধাপের পরীক্ষার্থী, আমার প্রিপারেশন মোটেও ভালো নয়, অল্প সময় প্রস্তুতি নিয়ে আমার পক্ষে কি পাশ করা সম্ভব? দৈনিক কত ঘন্টা পড়তে হবে? দৈনিক পড়ালেখা ছাড়া মানে অন্য কোনো মানে কি বলে যে অন্য কোনো সময় অন্য কোনো জায়গায় দিবেন না, পড়ালেখার ছাড়া অন্য কোনো সময় অন্য কোনো জায়গায় দিবেন না। আমার কথা তো শুনেছেন, আমরা যখন স্যারের সাথে লাইভে এসেছি কথা তো শুনেছিলেন। খাওয়া, ঘুম আর পড়ালেখা আর ওয়াশরুমে যাওয়া, নামাজ পড়া, এছাড়া আপনার কোনো কাজ নাই। এবং এটা করলে আপনি বুঝতে পারবেন যে কতটুকু সময় লাগবে আপনার সাকসেসফুল হতে। এই যে মাঝে মধ্যে দেখা যায় যে কি বলে একটু ঘুরে আসলাম, একটু এই করে আসলাম, সেই করে আসলাম, আরে একদিনই তো যাই, আমাকে বাসার থেকে ধাক্কা দিয়ে বের করতে পারতো না যে যা একটু ঘুরে আয় না, মানে একটু ভালো লাগবে তো একটু ঘুরে আসো, এরকম ধাক্কা দিয়ে আমাকে বের করতে পারতো না। পাগলও বলতো অনেক সময়, আমার ভাইয়া তো এখন আমাকে বলে ওই যে রেজাল্টের পরে, আমি ইনফ্যাক্ট আপনাদের সাথে যেহেতু আমার এতটা আফসোস, এবার চিন্তা করেন আমার বাসায় কতটা আফসোস। বাসায় যখন আমি বলি এসব কথা, ভাইয়া বলে তুই পাগল হয়ে গিয়েছিস, আসলেই পাগল হয়ে গিয়েছিস। তো তখন আমি কেমনে বোঝাই যে জিনিসটা তো, কষ্টটা তো আবার লাগছে কেন সেটা আমি জানি, ব্যাটারি লো। আমরা ব্যাটারিটা চেঞ্জ করছি, একটু সময় দিবেন। স্যার সংসারের কাজ কে করবে? সংসারের কাজটা আপাতত আপনি যদি না করলে হয় তাহলে আপনি করবেন না। সংসারের কাজটা যদি অন্য কাউকে ধার করে আপনি আপাতত কয়দিন চলতে পারেন তাহলে সেটা করবেন, সেটাই করবেন, হ্যাঁ। কি হচ্ছে? ব্যাটারি এটা কি প্রায় সময় এরকম হচ্ছে নাকি এরকম? আচ্ছা, যে কথা বলতে চান হ্যান্ড রেজ করতে হবে স্যার। মেয়েদের কেউ ছাড় দেয় না, হ্যাঁ এটা একটা সত্যি কথা বলেছেন, মেয়েদের আসলেই কেউ ছাড় দেয় না, এটা এটা সত্যি কথা বলেছেন। মানে বিং আ বিং আ গার্ল ইজ নট ইজি, একটা মেয়ে হওয়া খুব সহজ না। পুরো পরিবারের সব দায়িত্ব পালন করে, তারপর যদি ম্যারিড হয় তাহলে তো কথাই নেই, ফ্যামিলি, সংসার সবকিছুর দায়িত্ব পালন করে তারপরে পড়ালেখা, তো সেই সময়টা তো আসলে সবাই দিতে চায় না। এটা ইয়েটা ঠিক করে দেওয়া যায় না, মানে না, লেকচার শিট করলে আপনার জন্য হবে, লেকচার শিটেই কাভার হয়ে যাবে আশা করছি। আচ্ছা, তারপরে যদি আমরা বলি জোভিয়াল হচ্ছে জলি, ইনসাইট হচ্ছে খেপানো, এবং সেটা হচ্ছে ইনস্টিগেট। মনে করেন কারোর গেটের ভিতরে ইনসাইট করে, মানে আপনি কারোর গেটের ভিতরে ঢুকে তাকে খেপাচ্ছেন, কারোর গেটের ভেতরে ঢুকে তাকে খেপাচ্ছেন। ইনসাইট হচ্ছে কি, ইনস্টিগেট, অর্থাৎ কারোর গেটের ভেতরে ঢুকে আপনি তাকে খেপাচ্ছেন। এই ইনসাইট মানে কি, ইনসাইট ভেতরে ঢোকা এবং গেটের ভেতরে। তাহলে আপনি যদি মনে রাখতে চাই সেটা কি, গেটের ভেতরে ঢুকে, ভেতরে ঢুকে খেপাচ্ছেন এমন। তারপরে যদি আমি বলি ডিলিউড, সেটা হচ্ছে প্রতারিত করা। মনে রাখতে পারি কিভাবে ডিলিউড জিনিসটা? দেখবেন যারা পাবলিক প্লেসে থেকেছেন, পাবলিক প্লেস মানে কি জানেন? ওই যে যারা হলে থেকেছেন বা হোস্টেলে থেকেছেন বা যারা মাদ্রাসায় থেকেছেন, এই জাতীয় যারা থেকেছেন তারা দেখবেন পাবলিক প্লেসে, মানে এই জাতীয় যারা বোর্ডিং এ থেকেছেন তারা দেখবেন আপনাদের সাথে সব থেকে বেশি প্রতারণা করা হতো ডাল নিয়ে। ডালের নাম বলতেও ডাল থাকতো না, দু তিনটা ডালের ইয়ে থাকতো, পুরোটা দেখতেন পদ্মা নদীর পানি, মানে পুরোটা পানির নিচে দু এক ফোঁটা ডাল পেলেও পেতে পারেন, সেক্ষেত্রে হলুদের পানি সেটা। এবং ডিলিউট যদি আমি বলি, সেক্ষেত্রে আপনি যদি চিন্তা করেন ডাল, ওই যে হোস্টেলের ডালের কথা মনে করলেই তো হয়ে যায় যে ডাল দিয়ে আপনাকে প্রতারণা করা হয়েছে, সেক্ষেত্রে ডিলিউট হচ্ছে কি, ডিসিভ মানে প্রতারণা করা, তাই তো। এরপর যদি আপনি বলেন ইউফেমিজম, সুভাষণ, যেটাকে বলা হয় ইনঅফেন্সিভ এক্সপ্রেশন, কোমলমতি এক্সপ্রেশন। মনে রাখতে পারি কিভাবে? ইউ যদি আপনি বলেন সেক্ষেত্রে
হ্যাঁ, এখানে যে ওয়ার্ড দেয়া আছে এই ওয়ার্ড গুলোই সচরাচর থাকে। আপনাদের তো এটাই চলে এসছে, কি বলে যে প্যাম্পলেট। প্যাম্পলেট যে আমরা পড়িয়েছিলাম যখন ইয়ের সিনোনিমটা পড়েছিলাম কিসের জন্য? প্যাম্পলেট হচ্ছে কি এবং ব্রোশারের যে সিনোনিম আমরা পড়েছিলাম এটাই এসছে। মানে এগুলো হচ্ছে মোটামুটি প্রচলিত, এগুলো পরীক্ষার মধ্যে আসে। এবং কেউ কেউ বলছেন এগুলোই পড়লে হবে কিনা, অবশ্যই জীবনে এগুলো পড়লে হবে না, কিন্তু এগুলো পড়লে 60% কাভার হতে পারে। মানে গুরুত্বপূর্ণ জায়গাটা এটাই, গুরুত্বপূর্ণ জায়গাটা এটাই। এরপরে আপনি আরো কিছু পড়েন। এখন কথা হচ্ছে যে স্যার আমি তো ইংরেজি কিচ্ছু পাই না স্যার, ভোকাবুলারি কত ঘন্টা পড়লে আমি চাকরিতে পরীক্ষায় মানে কোয়ালিফাই করতে পারবো, এই জাতীয় কোয়েশ্চেন যদি থাকে তাহলে আমি বলবো ভোকাবুলারি কিচ্ছু পড়ার দরকার নেই, শুধু এগুলো পড়েন। কমন পড়লে আলহামদুলিল্লাহ, কমন না পড়লে সুবহানাল্লাহ। এই এক নম্বরের ভোকাবুলারি আসলে 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 আসতে পারে, আপনার কমনও পড়তে পারে, না পড়লে কোনো দুঃখ নেই, বাকিগুলো ঠিক করেন না। এক নম্বরের ভোকাবুলারি যদি আপনি সারাক্ষণ এফোর্ট দেন, আপনি যদি বাদ দেন যে ইয়ের কথা কি বলে, হ্যাঁ এগুলো এক্স্যাক্টলি এগুলো সব বিসিএস আসে কিন্তু কোয়েশ্চেন, সেক্ষেত্রে যদি আপনি এক নম্বরের ভোকাবুলারি নিয়ে আপনি যদি টেনশন করেন যে এক নম্বরের ভোকাবুলারি আমি কি বলে যে সারাদিন সারাদিন এক নম্বরের ভোকাবুলারি পড়বো, বাকি 19 নাম্বার কোত্থেকে যাবে, বাকি 19 নাম্বার কোথায় থাকবে? এই জন্য এইগুলো বেসিক্যালি আপনার এগুলোর মধ্যে গুরুত্ব দিবেন, বিসিএস এর যেগুলো আছে সেগুলোর মধ্যে গুরুত্ব দিবেন। আশা করছি এর মধ্যে থেকে হয়ে যাওয়ার সুযোগ খুবই বেশি আছে। হ্যাঁ, আর যদি না হয় তাও সমস্যা নেই, কারণ 19 নাম্বার বাকি এখনো আছে, আপনার এক নাম্বারই ভোকাবুলারি আসতে পারে, তাও ইন কেস যদি আসে, না না আসার সম্ভাবনাই খুব বেশি। এরপর যদি আপনি বলেন ইউফেমিজম, সেটা হচ্ছে সুভাষণ, এবং সেটাকে যদি আপনি বলেন ইনঅফেন্সিভ এক্সপ্রেশন, সেটা হচ্ছে কোমলমতি অভিব্যক্তি, তাই তো? তাহলে ইউফেমিজম যদি আমি বলি, ধরেন আপনার যে ইউ আছে, যাকে আপনি জাতীয় সঙ্গীতের দ্বিতীয় লাইনের উত্তরে বলেছেন মি টু, সেক্ষেত্রে ওই যে ইউ, সেই ইউটা আপনাকে যেহেতু কিছু একটা বলেছিল, সেক্ষেত্রে আপনি তাকে একটা সম্মতি দিয়েছেন। এই সম্মতি দেওয়া যে মানুষটি, মানে আপনি যাকে আসলে পটিয়েছেন, তার সাথে কি আপনি খারাপ ব্যবহার করবেন নাকি? সুভাষণে কথা বলবেন না, সুন্দর করে কথা বলবেন। সেক্ষেত্রে সেই ইউ এর সাথে সুভাষণে কথা বলছেন, ইউফেমিজম মানে হচ্ছে কি ইনঅফেন্সিভ এক্সপ্রেশন। সেক্ষেত্রে অবশ্যই হয়ে যায় ইউফেমিজম হচ্ছে কি ইউ এর সাথে সুন্দর ব্যবহার, তাই তো? হয়েছে এটা? হ্যাঁ, ভোকাবুলারি শোনেন, এই জায়গার মধ্যে কিছু কনফিউশন আছে। আপনারা মাঝে মধ্যে ভোকাবুলারিকে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের সাথে প্যাচ লাগিয়ে ফেলেন, ফ্রেজ এন্ড ইডিয়মস এর সাথে প্যাচ লাগিয়ে ফেলেন, সেগুলো আলাদা জিনিস। ভোকাবুলারি আলাদা জিনিস। এই ভোকাবুলারি যেগুলো দেখছেন এগুলো হচ্ছে ভোকাবুলারি। এরপর আমরা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ফ্রেজ এন্ড ইডিয়মস এগুলো তো আমরা করেছি। আর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আমি ক্লাসের মধ্যে আপনাদেরকে কি বলে সাজেশন দিয়ে দিব, স্ক্রিনশট নিয়ে নেবেন। স্পেলিংটাও সিমিলারলি ক্লাসের মধ্যেই সাজেশন দিয়ে দিব। এরপর যদি যাই অ্যান্টোনিম, ডার্ট। ডার্ট হচ্ছে কি স্বল্পতা বা অভাব, মনে রাখতে পারেন কিভাবে? ডার্ট হচ্ছে কি ডেথ। মনে করেন কারোর মৃত্যুর কারণে তার স্বল্পতা হয়েছে বা তার অভাব সৃষ্টি হয়েছে, ডেথ। সেক্ষেত্রে কেউ মরে গেলে তার অভাব সৃষ্টি হয়, ডার্ট মানে কি স্বল্পতা সৃষ্টি হয়। এবং সেটা যদি আপনি বলেন উল্টো অ্যান্টোনিম মানে প্রাচুর্য বোঝাতে কোনটা ব্যবহৃত হয়? অ্যাবান্ডান্স। মনে রাখতে পারেন কিভাবে? ডান্স, ডান্স কথাটি দিয়ে। যার কাছে প্রাচুর্য আছে সে নাচবে নাকি আমি নাচবো? যার কাছে প্রাচুর্য আছে সেই তো নাচবে, যে আমার কাছে সবকিছু আছে, আমি অনেক বড় লোক, তোমরা সবাই গরিব। ওই যে সিফাতুল্লাহর মতো, যে এক ভদ্রলোক বাইরে থেকে জাবল তাবল ভিডিও করে, ওনার মতো, যে তোমরা সবাই গরিব আমি বড় লোক। তো এই জাতীয় যে কথাগুলো আছে সেই তো দেখবেন নাচে, তার কাছে প্রাচুর্য রয়েছে, সেক্ষেত্রে অ্যাবান্ডান্স, সে নাচানাচি করছে, তাই তো? ফ্রুগাল হচ্ছে কি মিতব্যয়ী, তাই তো? এখন ফ্রুগাল হচ্ছে কি মিতব্যয়ী, মনে রাখবো কিভাবে? মিতব্যয়ীকে মিতব্যয়ীকে গালমন্দ করা হয়, গালমন্দ করা হয়, ফ্রুগাল মিতব্যয়ী। এবং এক্সট্রাভ্যাগেন্ট যদি আপনি বলেন, সেটা কি? এক্সট্রা কথাটাই তো বোঝা যায় অপরিমিত, এক্সট্রা কথাটাই তো অপরিমিত। সেক্ষেত্রে এক্সট্রাভ্যাগেন্ট মানে কি? এক্সট্রা ভাঙে, এক্সট্রা ভাঙে কথাটা যদি আমরা বলি, সেক্ষেত্রে এক্সট্রাভ্যাগেন্ট হচ্ছে এক্সট্রা টাকা পয়সা খরচ করে, এক্সট্রা ভেঙে ফেলে, সেক্ষেত্রে এক্সট্রাভ্যাগেন্ট হচ্ছে কি অপব্যয় বা উড়নচণ্ডী। অনারারি, সম্মানের জন্য যে কাজটা করছেন, টাকা পয়সা এখানে মুখ্য ব্যাপার না। এবং সেটাকে যদি আপনি বলেন, সেটার সিনোনিম হয়ে যায় স্যালারিড বা বেতনভুক্ত, যখন টাকা পয়সা আপনি পাচ্ছেন কোনো একটা কাজের থেকে। সেক্ষেত্রে অনারারি হচ্ছে কি সম্মান, অনার মানে কি সম্মান না, আর অনারারি হচ্ছে কি সম্মানের জন্য কোন একটা কাজ করছেন। আর যখন আপনি বলছেন স্যালারিড, সেটা হচ্ছে সম্মান না, সেটা হচ্ছে টাকার জন্য, টাকা পেয়ে আপনি কাজটা করছেন। জেন্টল, জেন্টল মানে রুড, জেন্টলের উল্টোটা রুড, সেক্ষেত্রে জেন্টল মানে হচ্ছে ভদ্র এবং তার উল্টো হচ্ছে রুড, এটা আপনারা সবাই জানেন মোটামুটি। সুপারসিলিয়াস অহংকারী, এবং যার সিনোনিম হয়ে যাচ্ছে অ্যাফেবল, সেটাও
বিনয়ী, ভদ্র বা অমায়িক। মনে রাখতে পারি কিভাবে, আসেন তো দেখি। সুপারসিলিয়াস যদি আমরা বলি, সুপার সিসি যে করে, যে ভদ্রলোক সুপার সিসি করে, সে কি অহংকারী না? সে সবকিছুতে সি করে, ছি তুমি এটা করেছো, ছি। এই জাতীয় সুপার সিসি সারাক্ষণ শুধু সিসি করছে, তার মানে কি সে অহংকারী, সে মানুষের সাথে বিনয়ী না। সেক্ষেত্রে যখন আপনি বলছেন সুপার সিসি কেউ করছে, সে অহংকারী হিসেবে পরিচিত। এবং যখন আপনি বলছেন অ্যাফেবল, সেটা হচ্ছে বিনয়ী, যাকে সবাই পছন্দ করে। অ্যাফেবল, অ্যাফেবল কথার অর্থ হচ্ছে কি বিনয়ী, যাকে সবাই পছন্দ করে, সবাই পছন্দ করে। অ্যাফেবল কথাটা কিভাবে মনে রাখতে পারে? অ্যাফেকশন, অ্যাফেকশন মানে কি ভালোবাসা বা পছন্দ করে। সেক্ষেত্রে অ্যাফেকশনের উল্টোটা হয়ে যাচ্ছে সুপারসিলিয়াস, যে কিনা অহংকার দেখায়। তাই তো এটা হয়েছে এই পেজ। ওকে, গুড। তারপরে যদি বোঝায় ইনডিফারেন্স, ইনডিফারেন্স মানে কি অনীহা, বা যার মধ্যে কোনো বিকার নাই। আপনি তাকে একটা ঘুষি দিচ্ছেন, সে ব্যথা পাচ্ছে না, যে যাকে আপনি কাতুকুতু দিচ্ছেন হাসছে না, এমন ইনডিফারেন্স, কোনো ডিফারেন্স নাই মানুষটার মধ্যে। এবং এটার উল্টোটা হয়ে যায় আরডোর বা উৎসাহ, যে কথায় কথায় অতি উৎসাহী হয়ে ডিগবাজি দেয়া শুরু করে। জানেন তো কে দেয়? তো এই যে অতি উৎসাহী যে হয়, সে কথায় কথায় ডিগবাজি দেয়, কথায় কথায় দৌড় দেয়। দুনিয়ার অদ্ভুত যত প্রাণীর কাজ আছে সবই ভদ্রলোক করে থাকে। সেক্ষেত্রে আরডোর বা উৎসাহী, অতি উৎসাহী, এক্স্যাক্টলি রাসুল হাসান বলতে পেরেছেন কে এই ভদ্রলোক। তাহলে আরডোর মানে কি? সে কথায় কথায় দৌড় দেয়, কথায় কথায় দৌড় দেয় মানে অতি উৎসাহী, দৌড় দেয়। এক্ষেত্রে অতি উৎসাহী হয়ে যাচ্ছে কি আরডোর। এরপরে যদি আমরা বলি সেটা হচ্ছে কি স্লাগিশ। আচ্ছা হ্যাঁ, এরপরে যদি আমরা বলি স্লাগিশ, সেটা হচ্ছে কি ধীরুজ, যে কিনা প্রচন্ড পরিমাণে ধীরে কাজ করে, তাকে স্লাগিশ বলা হয়। এই স্লাগিশটা যদি আপনারা মনে রাখতে চান, একটা সম্পর্ক আছে, আপনার ওয়াইফের ছোট ভাই আপনার কি হয়, যে সম্পর্কটা আছে সেটা তো একটা গালি হিসেবে ব্যবহৃত হয়, তাই না? এখন কেউ যদি ধীরে করে কোনো একটা কাজ, থাকে ভাই জলদি কর, এই কথাটা বলে আপনি বলেন না, তো এই কথাটা কি? আত্মীয়র যে সম্পর্ক আছে, শালা কথাটা, সেক্ষেত্রে শালা কথাটাই স্লাগিশের মনে রাখতে সহজ যায়। এই শালা তাড়াতাড়ি কর কাজটা, তার মানে কি স্লাগিশ হয়ে যাচ্ছে কি তাকে একটা বকা দিয়ে আপনি কাজটা তাড়াতাড়ি করতে যাচ্ছেন। এবং এনিমেটেড যখন বলছেন, এনিমেটেড কি একেবারে প্রাণবন্ত কোনো কিছু, একেবারে জাজ মানে কি বলে যে অ্যানিমেশনের মতো আপনার সামনে দিয়ে প্রাণবন্ত অবস্থায় আছে, তাই তো? রিক্যালসিট্রেন্ট, অবাধ্য। রিক্যালসিট্রেন্ট যদি আমি বলি অবাধ্য, সেটার উল্টোটা হয়ে যাচ্ছে কমপ্লিয়ান্ট মানে বাধ্য। মনে রাখতে পারি কিভাবে? ফরেন মিনিস্ট্রি একটা টার্ম আছে, এনিমিক্যাল মানে শত্রু ভাবাপন্ন, ফ্রেন্ডলি মানে বন্ধুত্ব, এটা তো আপনারা জানেনই। এনিমি হচ্ছে শত্রু, ফ্রেন্ডলি হচ্ছে বন্ধুত্ব। এবার যদি বলি রিক্যালসিট্রেন্ট, ফরেন মিনিস্ট্রিতে একটা টার্ম আছে যেটাকে বলা হয় কি জানেন? রিকল করা। কোন একটা দেশের অ্যাম্বাসেডাররা যখন অন্য দেশে যায়, তখন তার যদি কোনো একটা কাজের জন্য ওই দেশের কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে তাদেরকে রিকল করে নিয়ে আসা হয় বাংলাদেশে, বা যে কোনো দেশে রিকল করে নিয়ে আসা হয়। তাহলে সে অবাধ্য ছিল বলেই তো তাকে রিকল করা হয়েছে, তাই না? তাহলে অবাধ্য ছিল বলেই তাকে রিকল করা হয়েছে। তাহলে আমি যদি বলি এটাকে আপনি মনে রাখবেন কিভাবে? ফরেন মিনিস্ট্রি, ফরেন মিনিস্ট্রি রিকল, রিকল। এবং কমপ্লিয়ান্ট মানে কি বাধ্য, অর্থাৎ আপনি যদি বাধ্য না হন তাহলে আপনার নামে কমপ্লেইন দেয়া হবে, কিন্তু কমপ্লেইন দেয়া হবে। এই যে বলা হয় না যে এই এটা করো নাইলে কিন্তু খবর আছে বলে দিব, ওই যে কথাটা বলা হয় যে আপনাকে বাধ্য করার জন্য কমপ্লেইন দেয়া হয়, তার মানে কি আপনাকে থ্রেট দিচ্ছে, বাধ্য করা হচ্ছে। এরপর যদি বলি লায়াবিলিটি, দায়, অ্যাসেট মানে সম্পদ, এটা মোটামুটি আপনারা জানেন। তাহলে এই পেজটা নিয়ে ফেলবেন যে রিক্যালসিট্রেন্ট হচ্ছে অবাধ্য এবং কমপ্লিয়ান্ট হচ্ছে বাধ্য, লায়াবিলিটি হচ্ছে দায় এবং অ্যাসেট হচ্ছে কি সম্পদ। হচ্ছে ওকে, গুড। তারপরে যদি যাই হেড ঘৃণা, অ্যাডমায়ার মানে কি প্রশংসা করা, হেড হচ্ছে কি ঘৃণা। রিপিল বাতিল করা, ইনঅ্যাক্ট আইনে পরিণত করা। রিফিল বাতিল করা কিভাবে? আমরা যে মাঝে মধ্যে রিফিল প্যাক বলি না, হ্যান্ড ওয়াশের রিফিল প্যাক, এই জাতীয় রিফিল প্যাক বাতিল করার জিনিসকে আবার রিপিল করি, সেক্ষেত্রে এটাই রিফিল হচ্ছে বাতিল করা একটা জিনিস। তার মানে কি এটাকে মনে রাখবেন কিভাবে? হ্যান্ড ওয়াশ রিফিল করা, হ্যান্ড ওয়াশ রিফিল করা। ইকুইটি ন্যায়পরায়ণতা,
এবং বায়াস হচ্ছে পক্ষপাতিত্ব। ইকুইটি মানে কি? ইকুয়াল, সবাইকে ইকুয়াল ট্রিটমেন্ট করা, যে সবাইকে সমান ট্রিটমেন্ট করা, ইকুইটি। এবং যদি আপনি বলেন বায়াস, সেটা হচ্ছে পক্ষপাতিত্ব, কাউকে পক্ষপাত দুষ্ট হয়ে কোনো কিছু বলা। এবং যে ভদ্র মহিলা যে কাজটা করেছিলেন আর কি, বায়াস, ঢাকা বিশ্ববিদ্যালয় বায়াস, এবং আমাকে ইকুইটি তিনি দেন নাই, সেজন্য ন্যায়পরায়ণতা থাকলে তিনি ইকুইটি হতেন, ইকুয়াল হতেন। এবং বায়াস হচ্ছে কি? পক্ষপাতিত্ব করা। অবলাইজ, বাধ্য করা, এবং যেটা সিনোনিম হয়ে যাচ্ছে কি? বদার, বিরক্ত করা। অবলাইজ যে কথাটা আছে সেটা যদি আমি বলি, অবলাইজ, অবলাইজ মানে হচ্ছে বাধ্য করা, কোনো কিছুর প্রতি আপনি বাধ্য হয়ে যাও। এবং বদার মানে হচ্ছে বিরক্ত করা। এটাকে মনে রাখতে পারেন কিভাবে জানেন? ব্রাদার দিয়ে, ব্রাদার। দুনিয়ার সব বোনরাই বলে থাকে একটা কমপ্লেইন, তাদের ভাইরা তাদেরকে প্রচন্ড পরিমাণে বিরক্ত করে থাকে, সেক্ষেত্রে ব্রাদার বিরক্ত করে। এবং অবলাইজ মানে কি? বাধ্য করা। তারপরে যদি আমরা বলি সাইনিকাল, নৈরাশ্যবাদী এবং গুলিয়েবল, ওই যে হাজী মোহাম্মদ মহসিনের বংশধর যারা, গুলিয়েবল, যে বলেছে রাতে বেলা গলিতে যান, আপনি সুন্দর মতো চলে গিয়েছেন যে ইয়াস আমি যাব আপনার সাথে, আপনার নিশ্চয়ই কোনো একটা বিপদে পড়েছেন, আপনাকে উপকার করে আসি, গিয়ে দেখলেন আপনি বিপদে পড়ে গিয়েছেন। তাহলে যদি আপনি বলেন সাইনিকাল, সেটা যে নৈরাশ্যবাদী, এটার উল্টোটা হয়ে যাচ্ছে গুলিয়েবল। মনে রাখতে পারি কিভাবে? যে নৈরাশ্যবাদী সে দেখবেন সব জায়গায় ছাই ছাই দেখে, মানে ধোঁয়াশা দেখে, কোনো জায়গার মধ্যে সে আশার আলো দেখে না। সেক্ষেত্রে সে চিন্তা করে যে আমি তো পারবো না, আমাকে দিয়ে কি হবে নাকি, আমি তো পারি না, আমি তো এই না সেই না। সেক্ষেত্রে কথায় কথায় সে দেখবেন ছাই ছাই করে, যে দূর ছাই, কিছু পারি না। এবং যখন আপনি দেখছেন গুলিবল, সে হচ্ছে অতি বিশ্বাস প্রবণ। দুইটার একটাও ভালো না, ঠিক আছে? দুইটার একটাও ভালো না, মোটামুটি মাঝামাঝি থাকাটা উচিত। সেক্ষেত্রে বিশ্বাসটা মোটামুটি, আপনার উপরে বিশ্বাস থাকা উচিত এবং সৃষ্টিকর্তার কাছে চাওয়া উচিত। এরপরে যদি বলি ইনিশিয়েটিভ, ইনিশিয়েটিভ মানে কি? কোন একটা কিছুর উদ্যোগ গ্রহণ করা। এবং সেটাকে যদি আপনি বলেন অ্যাপাথাই, সেটা হচ্ছে অনীহা, কোনো কাজের অনীহা বোঝাতে অ্যাপাথাই বসে। ট্রানজিটরি, ক্ষণস্থায়ী, এবং পার্মানেন্ট হচ্ছে কি? স্থায়ী। ট্রানজিটরি, ট্রানজিটরি হচ্ছে কি? ক্ষণস্থায়ী। ট্রানজিট বলা হয় না, ট্রানজিট একটা দেশ থেকে আরেকটা দেশে যখন যাওয়ার ক্ষেত্রে ট্রানজিট ব্যবহৃত হয়। ক্ষণস্থায়ী একটা রাস্তা ব্যবহার করা হয়, যে রাস্তা দিয়ে একটা দেশ থেকে আরেকটা দেশে যাওয়ার ক্ষেত্রে বিমানটা যেই দেশে থামে, ক্ষণস্থায়ী একটা জায়গা, কিছুক্ষণ থেমে ট্রানজিটটা নিয়ে ফেলে, সেক্ষেত্রে ট্রানজিটরি হচ্ছে কি? ক্ষণস্থায়ী জায়গা। পার্মানেন্ট হচ্ছে একেবারেই স্থায়ী। হাইবারনেট, নিষ্ক্রিয় অবস্থায় থাকা, এবং লাইভলিনেস হচ্ছে কর্মতৎপরতা থাকা। সেক্ষেত্রে নিষ্ক্রিয় অবস্থায় আপনার চ্যাট বক্সটা যখন পড়ে আছে, তখনই তো আপনি কাউকে হাই লিখেন, তাই না? আপনার চ্যাট বক্সটা যখন নিষ্ক্রিয় অবস্থায় পড়ে আছে, কাউকে হাই লিখছেন আপনি নিষ্ক্রিয় অবস্থায় পড়ে থাকা অবস্থায়। আপনাকে তো আর নক দেয় নাই, আপনি নক দিচ্ছেন হাই বলে, তার মানে কি? আপনার নিষ্ক্রিয় চ্যাট বক্সটাকে আপনি অ্যাক্টিভ করলেন হাই কথাটা বলে। সেক্ষেত্রে হাইবারনেট হচ্ছে নিষ্ক্রিয়। এবং লাইভলিনেস হচ্ছে কি? যে প্রচন্ড পরিমাণে কর্মতৎপর বা প্রাণবন্ত। সেক্ষেত্রে হাইবারনেটের উল্টোটা হয়ে যাচ্ছে লাইভলিনেস, প্রাণবন্ত, এবং লাইভলিনেস হয়ে যাচ্ছে কর্মতৎপরতা। এবং এরপরে যদি আমরা বলি কিছু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের আমরা সাজেশন নিয়ে ফেলি, একটু স্ক্রিনশট নিবেন, হ্যাঁ একটু স্ক্রিনশট নিবেন। এগুলো গেল সিনোনিম অ্যান্টোনিম, এই জায়গাগুলো লিখেছেন আশা করছি। এবার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন যেগুলো পরীক্ষা আসে, আমার সাথে কেউ একজন ভলেন্টিয়ার হিসেবে কাজ করুন, যার স্ক্রিনশট নেওয়া হয়েছে বললে আমি পেজটা চেঞ্জ করব। পলি আক্তার, ভেরি গুড। পলি আক্তার আছেন প্রথমে। পলি কেমন আছেন? ওয়ালাইকুম ওয়ালাইকুম স্যার, আসসালাম। ভালো? জি আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন না? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা বলেন, আমরা স্ক্রিনশটটা নিয়ে শেষ হলে বলবেন ডান। এটা হয়েছে স্যার। এই জায়গার যে সাজেশন গুলো আছে, এটা মোটামুটি ওয়ান ওয়ার্ড হচ্ছে কি? এক কথায় প্রকাশ, ফ্রেজের মতোই আর কি। হ্যাঁ, ফ্রেজের মতোই। অলট্রুইস্ট হচ্ছে কি? এখানে হাজার হাজার আছে, মানে অনেক জায়গায় হাজার হাজার আছে, আমি আপনাদেরকে 100-র আশেপাশে দিব। এগুলো একটু দেখে ফেলবেন, আশা করছি এখান থেকে কমন পড়ে যাওয়ার সুযোগ খুবই বেশি। হয়েছে এটা পলি? জি স্যার, ডান। ওকে, ডান। এরপরে যদি আমরা বলি, এটা হয়েছে। জি স্যার, ডান। এবং এটাকেও সেইভাবেই টেকনিক করে পড়াতে পারতাম, কিন্তু এখন আসলে আমাদের সময়টা ওই রকম নেই। একটা ক্লাস আমার প্রেসার হয়ে গেল অনেক কিছু। এটা হয়েছে। জি স্যার। ওকে, এটা হয়েছে। জি স্যার, হয়েছে। ওকে, গুড। এটা জি স্যার, হয়েছে। হয়েছে, গুড। এটা ডান। আপনাদের একটা স্ক্রিনশটের টেকনিক শিখিয়ে দেয়। স্যার 3 আঙ্গুল মোবাইলটা, দিয়ে? হ্যাঁ হ্যাঁ, 3 আঙ্গুল দিয়ে। এটা তাই? অনেকেই জানেন, অনেকেই জানেন না। ধরেন মোবাইলটা এভাবে ধরবেন, মোবাইলটা এভাবে ধরে 3 আঙ্গুল দিয়ে একটা স্ক্রোল করবেন, মানে ওই যে টিপ দিয়ে ধরতে হবে এরকম না, 3 আঙ্গুল দিয়ে একটা স্ক্রোল করবেন, দেখবেন অটোমেটিক্যালি স্ক্রিনশট উঠে যায়। আমি দেখাচ্ছি, এই যে ধরেন এটা না, এই যে ধরেন এই এই স্ক্রিনশট হয়ে গেল, কিন্তু দেখেন অটোমেটিক্যালি উঠে গিয়েছে। সবার এভাবে ফোনে তো করবে না, এটা সেটিংস এ যে ঠিক করতে হয় স্যার।
এখন সবার এটা তো আমি শেখাতে গেলে এটার জন্য 2টা ক্লাস লাগবে। অনেকে ফোনে এমনিতে দেওয়া থাকে, আবার হ্যাঁ, কিছু এটা কিছু দেখেন যাদের হয়ে যায় তাদের তো হলো, আর যাদের না হয় তারা ইয়ে করেন। জি তাহলে স্যার এটা আমারটা হচ্ছে ইয়েস স্যার। ওকে গুড। এটা ইনভালনারেবল, মার্সিনারি, মিসঅ্যানথ্রোপ, মিসোজেনিস্ট, মিসগাইনোলজিস্ট, মিসোলজিস্ট হয়েছে। জি স্যার। হয় না? আচ্ছা, যাদের হয় না তারা আগের সিস্টেমেই থাকেন। পলি হয়েছে? আপনি কথা বলছেন না কেন? জি স্যার হয়েছে। ওকে গুড। এরপরে এটা বলেন। জি স্যার হয়েছে। ওকে গুড। এটা স্যার ডান। ডান গুড। এটা ডান। আপনার স্ক্রিনশট নিতে কিন্তু অনেক পারদর্শী, খুব তাড়াতাড়ি নিতে পারছেন মাশাল্লাহ। ডান। স্যার ওই যে 3 ফিঙ্গার। হ্যাঁ, 3 ফিঙ্গার দিয়ে, কিন্তু আপনি এত তাড়াতাড়ি করলে যারা খুব একটা মানে তাড়াতাড়ি পারছে না তাহলে তো তারা সমস্যায় পড়ে যাবে। একটু স্যার একটু দেখতে তো আমাদের প্রবলেম, তাহলে সময় হ্যাঁ দিতে হবে। নিয়ে করতে আচ্ছা, এটা হবে। হয়েছে। আপনার ডান বলার 2 সেকেন্ড পরে আমি সরাবো। ওকে স্যার। এটা হয়েছে জি স্যার। 1 2। এটা হয়েছে ডান। 2 সেকেন্ড। তো আমি গুনবো, আপনাকে গুনতে কে বলেছে? আপনি আপনি আপনারটা বলে দিবেন, এরপর আমি গুনবো। বলুন, এটা হয়েছে। ডান। ওকে ডান। এটা জি স্যার। ওকে গুড। এটা জি স্যার। ডান গুড। এটা জি স্যার। ওকে গুড। এরপরে যদি একটু স্পেলিং এ যাই, স্পেলিং। হ্যাঁ, আমার আর 3 মিনিটের মতো লাগবে। জুম অন করতে হবে। আচ্ছা, এই স্পেলিং গুলো একটু নিয়ে ফেলেন। জি স্যার ডান। ওখানে কি স্যার নিচ্ছে? এক জায়গায় বললেই হয়, সমস্যা নাই কিন্তু। আচ্ছা, তাহলে এই অ্যাচিভমেন্ট, অ্যাক্সিলারেট, এটা ডান। এরপরে এটা স্যার ডান। ডান গুড। এটা ডান। লেকচার শিটে আছে, কিন্তু আমি সাজেশন আকারে দিচ্ছি। লেকচার শিটে অবশ্যই আছে এগুলো, হয়তো একটু ছড়ানো ছেটানো আছে। এটা ডান। হুম গুড। এটা ডান। ওকে ডান। এটা জি স্যার ডান। ডান। এটা জি স্যার। ডান। এটা ডান। ডান গুড। এটা ডান। এই পলে আপনি কি কই গেলেন? স্যার হয়েছে তো। আপনার কথা আমি শুনতে পাচ্ছি না। তাবাসসুম আসেন আনমিউট করে। এটা হয়েছে স্যার। জি স্যার ডান। ডান। ওকে গুড। এটা বলেন। ডান। ডান। এরপরে স্যার ডান। ডান। এটা ডান। ডান। এটা ডান। ডান। এবং এই জায়গা থেকে যে প্রশ্নগুলো আছে আমি কিন্তু মানে ইনকারেক্ট স্পেলিং দেখালাম না, শুধু কারেক্ট স্পেলিং গুলোই দেখালাম। এগুলো একটু চর্চা করে যাবেন, বেশি বেশি করে চর্চা করে যাবেন আশা করছি। এই জায়গার যে লেকচার শিট আছে সেখান থেকে প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলো দেখে ফেলবেন। আর যে ইয়েটা আছে, লাস্ট স্লাইডটা হয়নি, তাহলে আর প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো একটু দেখে ফেলবেন। অবশ্যই বিসিএস এর প্রশ্নগুলোতে বেশি প্রায়োরিটি দিবেন, সেই জায়গা থেকে আসার সম্ভাবনা খুবই বেশি। তাহলে এই জায়গাটা একটু নিয়ে ফেলবেন। তো ঠিক আছে, আমার যেহেতু কি বলে এর পরের ক্লাসটা শুরু হবে 5টায়, তো সেই জন্য এখানেই যেতে হচ্ছে জুমটা অন করার জন্য। তো ধন্যবাদ সবাইকে। আপনাদের হয়তোবা লেকচারটা খুব শেষ পর্যায়ে চলে আসছে, আর আর লেকচার একটা পাবো কিনা জানি না, মনে হয় পাবো একটা। একটা রিকোয়েস্ট লিটারেচারের ক্লাস, স্যার, লিটারেচার লিটারেচারের ক্লাসটা আপনি কিন্তু মাস্ট নিবেন। ইনশাল্লাহ। লিটারেচার ক্লাসটা না মিসিং না, ওইটা নাম্বারিং এর ক্ষেত্রে সমস্যা হয়েছে আয়শা। তাহলে লিটারেচারের ক্লাস যদি আপনি ইয়ে হয়, মানে লিটারেচারের ক্লাস যদি নেওয়া হয় সেক্ষেত্রে তো আবার দেখা হচ্ছে, আর যদি না হয় সেক্ষেত্রে আজকেই লাস্ট দেখা। না লিটারেচার স্যার ক্লাস আমরা অবশ্যই এটা হবে। মানবো না। না না, লিটারেচার ক্লাস অবশ্যই হবে, কিন্তু মানে থাকে না যে সবকিছু মিলিয়ে ধরেন আমি না আসলাম, এরকম তো হতে পারে। তো সেই জন্য না যদি স্যার, আপনি লাস্ট যেদিন দেখা হয় আসবেন সেদিনই হবে। ইনশাল্লাহ ইনশাল্লাহ। ঠিক আছে, অবশ্যই চেষ্টা করব। স্যার তো আপনি না নিলে শেষে লিটারেচার ক্লাস নিলে স্যার মনে থাকবে না আমাদের, কারণ আপনি যেভাবে আমাদের ছন্দের মাধ্যমে বা যে করেই হোক আমাদের ক্লাসের মধ্যে পড়াটা মাথায় ঢুকে ফেলেন, এটা অন্য কেউ স্যার পারে না। ইনশাল্লাহ আমি চেষ্টা করব দেখি লিটারেচার ক্লাসটা নেওয়ার জন্য। কিন্তু আমার কাছে একটা আফসোস আছে, আমার কাছে একটা আফসোস আছে যে লিটারেচারের ক্লাসটা একটা ব্যাচে আমি নিতে পারি নাই। মানে লাস্টের যে টার্গেট ব্যাচ ছিল আমার, কিন্তু লিটারেচারও আমি কমন ফেলেছিলাম। মানে আপনার প্রথম ধাপের পরীক্ষায় লিটারেচারটা আমি কমন ফেলতে পেরেছিলাম আলহামদুলিল্লাহ।
কিন্তু প্রথম ধাপের পরীক্ষায় টার্গেট ব্যাচের একটা ব্যাচের সময় আমি দিতে পারি নাই, মানে লিটারেচারের ক্লাসটা আসলে সময় বলতে কি আমি বলেছিলাম হয়তো বা সার্ভিসে সবকিছু মিলে আসলে আমার স্কেডিউলের সাথে মিলে নাই। তো আমার কাছে এত আফসোস লেগেছে, একটা ক্লাস থেকে একটা কোয়েশ্চেন ছিল আর কি ওই জায়গায়, এটা আর্নেস্ট হেমিংওয়ের কি বলে ফেয়ারওয়েল টু আর্মস এসেছিল আর কি। তো এটা এসেছিল আর কি, এবং এটা আমি ক্লাসে পড়িয়েছিলাম একেবারে মানে মোটামুটি সাজেশনের মতো। একটা ক্লাসে আপনি লিটারেচারের ক্লাসের পরে আর কিছু পড়ার প্রয়োজন হবে না ইনশাল্লাহ। তো আমার কাছে বাকি সবাই কমন পেয়েছেন জানি, কিন্তু একটা ব্যাচে পড়ানো হয়নি, আমার কাছে মনে আছে যে ওই ব্যাচের ক্লাসটা আমি নিতে পারি নাই শেষে। তো আমার কাছে ইনফ্যাক্ট মাথায় ছিল যে এই ব্যাচের একটা ক্লাস বাকি আছে, তো আনফরচুনেটলি পরে তো আপনাদের পরীক্ষা হুটহাট দিয়ে দিল। তো পরে তারা আমার সাথে স্কেডিউল ফিক্স করে আমার যে হঠাৎ করে ক্লাস দিবে তাদের সাথে পরীক্ষার আগের দিন তো আর ক্লাস দেওয়া যায় না, তো সেই জন্য পরে আসলে নিতে পারিনি। তবে যদি পরীক্ষার আগের দিনও একটা ক্লাস দেওয়া যেত তাও ভালো হতো, তাও একটা নাম্বার তো অ্যাটলিস্ট কমন পড়তো। পরীক্ষার আগের দিন 1 নাম্বার কমন পাওয়া কি মনে করেছেন, খারাপ না কিন্তু একদম। যাই হোক, আমাদের যেন মিস না হয়। ইনশাআল্লাহ স্যার অবশ্যই চেষ্টা করবো, আপনাদের সময় আছে, ওইটা তো টার্গেট ব্যাচের, ওইটাতে তো 4 দিনে আমরা সব ক্লাস শেষ করেছি 4 দিনের মধ্যে। স্যার একটা কথা, স্যার ওই যে জি, বুলেট ক্লাস কোর্স যেটা শুরু করা হয়েছে ওইখানে কি স্যার আমরা অ্যাডমিট হব? এটা আমি কিভাবে বলতে পারি স্যার, না যদি স্যার, প্রয়োজন স্যার আপনি এটা মনে কি করেন। নতুন ভাবে কোনো কিছু পড়াবে নাকি আমাদের তো প্রায় শেষ কোর্স, তাই না স্যার? আমরা কি এখন ওটা কি রিভিশন মানে ক্লাস কোর্স হিসেবে? রিভিশনের মতো করেই হবে আর কি, মানে একেবারে পুরো যে কোর্সটা আছে সেটা একবারে সামারি ওয়াইজ হয়ে যাবে, বুঝতে পেরেছেন? বুঝতে পারছি স্যার। তার মানে এখানে স্যার নতুন পুরাতন সবাই অ্যাডমিট হতে হ্যাঁ, পারবে। সবাই অ্যাডমিট করবে, তাই তো? তো জি ঠিক স্যার। আছে, আজকে এখানেই শেষ করছি, ধন্যবাদ সবাইকে, পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জব সলিউশন কেন দেয় না? জব সলিউশন কোর্স হচ্ছে তো আপনাদের, জব সলিউশন কোর্স হচ্ছে না? স্যার কত? আমাদের ফার্স্ট মাস রানিং, আরেক মাস বাকি আছে। আচ্ছা আচ্ছা, সেটা কি ক্লাস হচ্ছে স্যার তো আপনাদের? আপনি ক্লাস নেবেন আশা করছি স্যার, আপনাকে ক্লাসে খুব মিস করি আমরা। হ্যাঁ আচ্ছা, আমার তো হয়তো ক্লাস ক্লাস হয়তো মিস বা মানে স্কেডিউলের সাথে অ্যাডজাস্ট হচ্ছে না এই জন্য হয়তো বা। তো ঠিক আছে ইনশাল্লাহ, দেখি ব্যাপারটা, যদি ক্লাসে আসি তাহলে তো দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। বন্ধ হচ্ছে না কেন?